সেই প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ৩৬ লেখিকা মেহেরুন্নিসা মিমি। কেউ একজন বলেছিলেন, তুমি আমার জন্য দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়েছ, আমি তোমার জন্য জনম জনম কাঁদব। কে বলেছিলেন বলো তো? রূপ চোখ ফিরিয়ে তাকাল জাবিরের দিকে। হাইওয়েতে গাড়ি চলছে মসৃণ গতিতে। এই সময় রূপের দিকে তাকানো গেল না, তবে জাবিরের বুঝতে সমস্যা হচ্ছে না। ও যে জিজ্ঞাসু নেত্রী তাকিয়ে আছে। একটু ভেবে তারপর বলল, শুনে তো মনে হচ্ছে রবি ঠাকুর বা সেরকমই কোনো গুণী সাহিত্যিকের উক্তি। জাবির জবাব দিল, গুণী সাহিত্যিকই, তবে রবি ঠাকুর নয়। হুমায়ুন স্যারের উপন্যাসে একটা চরিত্রের সংলাপ ছিল এটা। ও, আমি উপন্যাস বেশ কয়েকটা পড়লেও হুমায়ুন সমগ্র তেমন পড়া হয়নি। কিন্তু আপনি এ কথাটা হঠাৎ কেন বললেন? জাবির কিছুক্ষণ নীরব রইল, ইচ্ছে করেই রইল হয়তো, কারণ কথা গোছানোর জন্য কখনোই তার সময় প্রয়োজন হয় না। একটু আগে যে উক্তিটা বলেছে সেটা তার জীবনে আজ বাস্তবরূপে প্রতিফলন ঘটেছে। রূপের সামান্য অগ্রগতিতে তার ইচ্ছা করছে পুরো পৃথিবীটা ওর হাতের মুঠো এনে দেয়। রূপ একাধারে তাকিয়েই আছে জাবিরের দিকে, দৃষ্টি সরাচ্ছে না। ও বেশ কৌতূহলী, এই জাতীয় তাব্বিক কথাবার্তা জাবিরের সাথে ঠিক যায় না। আজ কেন তবে? জাবির এক হাতে রূপের একটা হাত মুঠোয় নিয়ে নীরবতা ভেঙে ব্যক্ত করল, আমাকে ভালোবাসিস না এখনো, জানি, তবে আমার আবদার রক্ষার্থে যেটুকু ডেডিকেশন দিয়েছিস, এর বিনিময়ে এই যে হাত ধরলাম, তা মৃত্যু পরবর্তী জীবনেও এভাবেই আঁকড়ে রাখব। আই প্রমিস ইউ দ্যাট রূপ। কথাটা বলে রাস্তায় চোখ রেখেই রূপের হাতের উল্টো পিঠে আলতো চুমু খেল জাবির। রূপ একটু প্রশান্তিময় হাসতে গিয়েও হাসল না, বরং ভ্রুকুচকে জিজ্ঞেস করল, জীবন মরণের প্রসঙ্গ এলো কেন হঠাৎ? তো কি ৩ দিন আগে থেকে তোকে অ্যালার্ট দেওয়া উচিত ছিল যে ৩ দিন পর আজ মরণ প্রসঙ্গে কিছু বলবো? আবির্ভাব হয়ে গেছে জাবির নিজের সত্তায়। রূপ ফোঁস করে নিঃশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকাল। জাবির ফের বলল, একটা কথা বল আমায়, সোজাসাপটা বলবি, নো আপ অ্যান্ড ডাউন, লেফট অর রাইট। ছোট মাকে জিজ্ঞেস করেছি কিন্তু সে স্বীকার করেনি। রূপ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছে সেটা আর চোখে বুঝতে পারে, বলল জাবির, তোকে কি এমন থ্রেট দিল ছোট মা যে হাতে গুনে মাত্র ২ দিনে তোর সর্পিনী রুখতে সম্পূর্ণটাই উলটপালট হয়ে একেবারে দুধে পোষা বিড়ালছানার মতো হয়ে গেল? রূপ এই মুহূর্তে সেই সর্পিনী রূপটাই ধারণ করে চিবিয়ে বলল, আমি সর্পিনী ছিলাম? তা নয়তো কি ছিলি? তাহলে তো আপনাকে আক্রমণ না করা, ছোবল না মারা ঘোর অন্যায় হয়ে গেল। এক্ষুনি ছোবলটা মেরে সেই অন্যায় মোচন করে নে প্লিজ। তুলে রাখলে কিন্তু অন্যায়ের পরিমাণ সুদে আসলে বেড়েই চলবে। কোথায় মারবি বল? গাল, ঠোঁট, গলা, অরেনেনিয়া তো কেস? জাবিরের সুচলো হাসি দেখে রূপ ঝট করে মুখ সরিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। ও জানে ওকে রাগানোর জন্য উদ্ভট কথাবার্তা বলে বেড়ায় লোকটা, তবুও যে কেন গাধার মতো রেগে যায় ও। জাবির বলল, আমার ইচ্ছে ছিল না তোর স্বইচ্ছায় আমাকে গ্রহণ করার আগে ফিজিক্যালি অ্যাটাচড হওয়ার। সেটার জন্য আম সরি রূপ, বাট করারই বা কি ছিল? তুই চোখের সামনে এলেই আমি বোল্ড, আউট অফ মাইন্ড হয়ে যাই, চিন্তাভাবনা প্রপারলি কাজ করে না। তার ওপর তুই যদি ওরকম সাজসজ্জা নিয়ে সামনে থাকিস, তাহলে আমাকে দোষ দেওয়াটাও মহাপাপ হবে। জাবিরের স্বীকারোক্তি শুনে আস্তে করে একটা নিঃশ্বাস ফেলে রূপ তাকে আশ্বস্ত করল, ইটস ওকে, আমার সম্মতি ছিল। সেটা অবশ্য ঠিক, তুই না চাইলে কখনোই পারতাম না আমি, কারণ তোর প্রতিটা প্রত্যাখ্যান প্রতিবার আমাকে রাগিয়ে তুলেছে, মর্মহত করেছে, তাই শেষ পর্যন্ত নিজেই সরে যেতাম। রূপ কিছু বলল না। জাবির যেন আজ বড্ড বেশি কথা বলছে। বউকে কাছে পাওয়ার পর সন্তুষ্টিতে তার মাথার কানেকশনগুলো ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল কিনা জানে। রূপকে মুখ ফিরিয়ে থাকতে দেখে জাবির আবার আগের প্রসঙ্গ টানল, উত্তর কিন্তু দিসনি। রূপ কোনরূপ প্যাঁচানোতে আর যেতে চাইল না, সোজাসাপটা বলেই দিল, খালামণি বলেছে আপনাকে নিয়ে আমার এত সমস্যা হচ্ছে যখন, উনি তাহলে কি? রূপ দীর্ঘ এক শ্বাস টেনে বুক ভরল, তারপর স্তিমিত স্বরে শান্ত মুখে বলল, ডিভোর্স করিয়ে দেবে। কথাটা উচ্চারণ করতে গিয়ে জাবিরের মনে হল রূপের খানিকটা গলা কেঁপে উঠেছে। সে প্রথমে এটা শুনে হতবাক হলেও পরক্ষণেই মনে মনে হেসে ফেলল। ছোট মাকে ধরে একটা চুমু খেতে ইচ্ছে করল তার এখন। তিনি কি সূক্ষ্ম চালটাই না চাললেন, আর ছুমন্ত্রের কাজও হয়ে গেল সেটাতে। জাবির জিজ্ঞেস করল,
তবে কি আমি এটা ভেবে নিব আমাকে হারাতে ভয় পাস তুই? রূপ চকিতে তাকাল, কিন্তু কিছু বলল না। জাবির এক পলক ওকে দেখে আবার চোখ সরিয়ে বলল, ভালোটালো বেসে ফেললি না তো? রূপ বিরক্ত হল, কিন্তু চেহারার অভিব্যক্তি শান্ত রেখেই বলল, এসবও কি দুষ্টুমি করার বিষয়? জাবির কিছু না বলে সামান্য ঠোঁট বাঁকাল। বলল, আপনার হৃদয়ের ছোট্ট এক কর্নারে হলেও আমার প্রতি অনুরাগ লুকিয়ে আছে ম্যাডাম। আপনি একটু বেশি বোকা আর খোলা জগতের সাথে অপরিচিত বলে সেটা এখনো টের পাচ্ছেন না। রূপ এক মনে তাকিয়ে রইল জাবিরের মুখপানে। একটু সময় নিয়ে আস্তে করে বলল, জানি না এসব, তবে এটা জানি বিষয়টা সহজ নয়। জাবির সম্মতির স্বরে বলল, অবশ্যই সহজ নয়, এবং একজনকে নিয়ে ভাবার পর তাকে হারিয়ে মুহূর্তের মধ্যেই অন্যজনকে ভালোবেসে ফেলাটা সুস্থ হৃদয়ের কাজও নয়। ওসব হয় যারা অনুভূতির দিক থেকে কাঁচা তাদের ক্ষেত্রে। সুতরাং দ্বিতীয়বার কাউকে হৃদয়ে স্থান দেওয়ার ক্ষেত্রে খানিকটা সময় লাগাই বরং সতী সাবিত্রী নারীর সাথে যায়। সেজন্যই তোকে কখনো ফোর্স করিনি, তোর ফিলিংসকে গুরুত্ব দিয়েছি। রূপ আবিষ্ট চিত্তে শুনল জাবিরের খোলামেলা বক্তব্য। এত সুন্দর করে নিজের পরিস্থিতি রূপ নিজেও কখনো ভাবেনি। ওর ঠোঁটের সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটেই আবার তা নিভে গেল। আগের মতো স্বল্প আওয়াজেই বলল, হৃদয়ের কাজকর্মাণ্ডের মতিগতি না জানলেও সামনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার সাথে? না, চৈতির ভাইয়ের সাথে। রাগে চোখ সরিয়ে নিল রূপ। বোকার মতো প্রশ্ন করার কোনো অর্থ হল? জাবির ঠোঁট টিপে বলল, ওই ব্যাটা কিন্তু এত সুযোগ দিত না তোকে। প্রথম রাতেই বাসর ডান করে তোর শর্তের ও শিট করে দিত। রূপ এমন অর্থহীন বিশ্রী কথা শুনে কটমটিয়ে তাকিয়ে বলল, সে বলে গেছে আপনাকে? বলতে হবে নাকি? সবাই যে আমার মতো দয়ালু নয় সেটা তো দিবালোকের মতোই সত্য। আমি একজন অলিখিত অঘোষিত বিরাট দয়াবান। দাতা হাতেম তাই ছিলেন আমার প্রপিতামহের দাদার বাপ। রূপকে রাগ হতে দেখে জাবির প্রসঙ্গ পাল্টে বলল, হৃদয়ের কর্মকাণ্ড জানা থাকতে হয় না বুঝলি, তাকে কর্মকাণ্ড দ্বারা পরিচালিত করতে হয়। সেই কর্মকাণ্ড হবে মস্তিষ্কের, অর্থাৎ নিজের মস্তিষ্ককে সঠিক জিনিসটা বুঝিয়ে সেটা হৃদয় পর্যন্ত পৌঁছে দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনারে তো মুরব্বিয়ানা কঠিন কথা বুঝি না, বলতে হলে বুঝিয়ে সহজ করে বলুন, নয়তো মুখটা বন্ধ রাখুন আপাতত। জাবির বুঝিয়ে বলারই প্রয়াস চালালো এবার। মানুষ যদি কোনো বস্তুতে হোঁচট খায়, আঘাতপ্রাপ্ত হয়, পরবর্তীতে সেই বস্তুর ধার ঘেঁষে চলার সময় সে দূরত্ব বজায় রেখে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে যে বস্তুটা তার জন্য ক্ষতিকর এমন নয়। হতে পারে জিনিসটা তার উপকারী, কিন্তু নিজের ভুলে অনমনে ব্যথা পেয়ে ওটার প্রতি তার আক্রোশ জন্মে আছে। ভালোবাসা বিষয়টা তোর জন্য এরকমই হয়ে দাঁড়িয়েছে, বুঝলি? রূপ চুপ করে তাকিয়ে বোঝার চেষ্টা করল। তার মানে জাবির বলতে চাচ্ছে ভালোবাসা জিনিসটা অনুপকারী নয়, ভালোবেসে যেও কষ্ট পেয়েছে সেটাও সঠিক নয়, বরং ভুল জায়গায় পা রেখে দিকভ্রষ্ট হওয়াটা ছিল ওর ভুল। রূপ সামনে তাকিয়ে আস্তে করে নিঃশ্বাস ফেলে বলল, এত সব বুঝি না, শুধু এটুকু বলুন, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো? জাবির ঈষৎ হেসে বলল, ছেড়ে যাওয়ার হলে কি পাগলা কুকুরের কামড় খাওয়া মানসিক ভারসাম্য হারানো ব্যক্তির মতো উন্মাদ হয় তোকে বিয়ে করেছি? তুই রাজি হচ্ছিলিস না, অথচ আমি দিন দুনিয়া শুধু অন্ধকারাচ্ছন্ন দেখছিলাম। শেষে ছলডানে আশ্রয় নিতে হলো। এতে কিন্তু দোষটা শতভাগ সহস্রভাগ তোরই। তুই রাজি হলে আর এটা করতে হতো না। রূপরুকুচকে জানতে চাইল, কি করেছিলেন? শুনলে রেগে যেতে পারিস, সো স্প্লিট দ্য টপিক। আমি শুনতে চাই, পরে কখনো তেমন সুযোগ বুঝলে বলবো। এখন বলুন, না বললে ওইটুকু বলে কৌতূহল বাড়ালেন কেন? সব ইচ্ছাকৃত শয়তানি আপনার। রূপ মুখ ঝামটা দিতেই গাড়ি ব্রেক করল জাবির। ওর দিকে তাকিয়ে বেল্ট খুলে দিল। জাবির নামতে আশেপাশে তাকিয়ে রূপও নেমে গেল। গাড়ি থমেছে ডিস্ট্রিক্ট পাসপোর্ট অফিসের সামনে। রূপের পাসপোর্ট তৈরি করা হবে। রাতের খাবার খেয়ে জাবির আর রূপ রুমে আসল। এসেই রূপ সারা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড় চোপড় আর অন্যান্য অসংখ্য জিনিসপত্রগুলো গুছিয়ে লাগেজে রাখতে ব্যস্ত হল। এর মধ্যেই হুট করে বায়না ধরে বলল, শুনুন, যাওয়ার আগে আমি কিন্তু একবার বাড়ি যাব, 2 দিন থাকব। জাবি বিছানায় বসে ততক্ষণে কোলের উপর ল্যাপটপ খুলেছে। সে তিরক্ষী দৃষ্টিতে তাকিয়ে বলল, ও হ্যালো ম্যাডাম, হানিমুনে যাচ্ছি জাস্ট ফর 15 ডেজ। আজীবনের জন্য বিদেশ স্যাটেল হতে যাচ্ছি না যে সবার থেকে শেষ বিদায় নিয়ে আসতে হবে। তাছাড়া বিদায় নেবার হলে আঙ্কেল আন্টিলি ইনভাইট করো, কোথাও যাওয়া টাওয়া চলবে না। রূপ হাতের এলোমেলো কাপড় কিছু ছুঁড়ে মারল জাবিরের মুখে। ক্যাটক্যাটে স্বরে বলল,
বের হন আপনি রুম থেকে। যেখানে থাকতেন সেখানে যান। ও গ্রেট, আমার জমিতে গাছ লাগিয়ে আমাকেই হুমকি দিচ্ছে গাছ উপড়ালে আমাকেও রোপণ করে ফেলবে। হ্যাঁ তাই, বের হন এখন। সেদিন প্রসাদ দিয়েছি বলে এই নয় যে আমার একাকী শান্তির ঘুমটাতে হস্তক্ষেপ করবেন অনবরত। তার কাছে অনুমতি চেয়েছি। রূপ নিজের কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলল, একে কাছে আসার সুযোগ দেওয়াটাই ভুল হয়েছে। এখন আমার মাথাটা খেতে সারাদিন যেমন তেমন রাতেও চিপকে থাকছে। ওর কথাগুলো ছিল নিচু স্বরে, অথচ ল্যাপটপে চোখ রেখে জাবির বলে উঠল, শুধু মাথায় খেতেই নয়। রূপ রেগে চোখ মুখ রক্তিম করে তাকালো। কি বিশ্রী অঙ্গিচ্ছি! একদিন স্বামীর অধিকার দিয়েছে বলে এসব বলে বেড়াবে এখন সরাসালি। অবশ্য আগেও বা কোথায় একটু ভদ্রলোক ছিল। রূপ বিরক্ত কণ্ঠে বলল, অশুভ কথাবার্তা সাময়িকের জন্য মাথার লকারে তুলে রেখে আমাকে একটু হেল্পও করলে তো হয়। একা একা নিজেরগুলো তো গোছাচ্ছি, আবার সেও নিজে সব আমার ঘাড়ে চাপিয়ে আরামসে বসে আছে। তারপর গজগজ করে বলল, এদিকে এইসব করতে করতে হাত পাগুলো ধরে এসেছে আমার, মাথাটাও বিগড়ে যাচ্ছে। রূপের অভিযোগ করতে দেরি হল, জাবিরের উঠে দাঁড়াতে দেরি হল না। সে তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে এগিয়ে এসে বলল, কি হেল্প করতে হবে বল? এক্ষুনি করে দিচ্ছি। হাত, পা, মাথা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোথায় মসাজ করতে হবে জাস্ট একবার বল। এত সুন্দর করে ও আরামদায়কভাবে টিপে দিব, আরামে তুই চোখ বন্ধ করে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলবি আমায়। রূপের ইচ্ছে হলো দেয়ালে ঠুসের মাথাটা ফাটিয়ে দেয়, নয়তো নিজের মাথাটাই ফাটিয়ে নেয়। সেই ভালো ইঙ্গিতে বলেছে না উদ্ভট করে বলেছে সেই জানে, কিন্তু রূপের কাছে এটা শুনতে মোটেও ভদ্র লাগেনি। জাবির একটু আড়মোড়া ভেঙে নিজের কিছু জিনিস গুছিয়ে এক জায়গায় জড়ো করতে লাগল। কিছুক্ষণ পর রূপ হঠাৎ বলল, একটা ব্যাপার বহুদিন যাবৎ জিজ্ঞেস করব বলেও ভুলে যাচ্ছি বারবার। সেদিন বিড়ালের বিষয়টা এড়িয়ে গেলেও এখন আমি শিওর আপনি আমার ফেসবুক, ইনস্টা এসব হ্যাক করে আমার আইডিতে ঘোরাঘুরি করে বেড়ান, ইজন্ট ইট? তোর আইডি হ্যাক করে আমার লাভ? তুই কোন মহাবিজ্ঞানী যে তোর অ্যাকাউন্ট ঘেঁটি তথ্য লিক করে আমি মহাধনশালী হয়ে যাব? শুনুন, তেরা কথা বলবেন না অলওয়েজ, শুনতে জঘন্য লাগে। এসব না করে থাকলে আপনি কি করে জানলেন প্যারিস আমার ড্রিম কান্ট্রি? বেছে বেছে কেন ওখানেরই ভিসা অ্যাপ্লাই করলেন? আমার আইডিগুলোতে ওসব জায়গার প্রচুর ভিডিও লাইকিং আর ফেভারিটসে আছে, আপনি সেগুলোই দেখেছেন, অস্বীকার করবেন না। কপাল! আর্তনাদ করে আঙ্গুল দিয়ে কপাল টিপে ধরে বিছানায় বসল জাবের। হতাশ কণ্ঠে বলল, এই চিংড়ির মগজ নিয়ে তুই একজন বিশিষ্ট ইয়াংএন্ডেড ব্যবসায়ীর বউ হয়ে বসে আছিস? সেই মন, নট ইউ বাট মাইসেলফ। আমারই বিজনেসম্যান হওয়া উচিত হয়নি। তোর মতোই হাঁটুর বুদ্ধি নিয়ে রিকশা চালালে বরং আমার সাথে মানাত তোকে। এখন বেমানান হয়ে গেল, শেট! রূপ রেগে আগুন হয়ে বলল, চালাননি তো কি হয়েছে, এখন চালান গিয়ে। আপনাকে সেটাতে 100,000% মানাবে। ইডিয়েট! তুই কি ইচ্ছাকৃতভাবে সব ভুলে যাস, নাকি তোর ব্রেনের সেলগুলোই অর্ধমৃত? ছোটবেলায় যখন এ বাড়িতে বেড়াতে আসতি তখন বলেছিলি মনে নেই, ডিজনি কার্টুনের ক্যারেক্টারদের ডিজনিল্যান্ডে যাওয়া দেখে তোর এই শখ হয়েছিল, সেসবও ভুলে গেছিস? রূপ কাপড় রেখে জাবিরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল একনিষ্ঠ চিত্তে। ওগুলো আজও মনে রেখেছে জাবির? কথা বলার ভাষা বা শব্দ আপাতত হাতরেও খুঁজে পেল না রূপ। ওর ভরকানো চাহনি দেখে জাবির এগিয়ে এসে আচমকা জড়িয়ে ধরল ওকে। কণ্ঠস্বর নামিয়ে বলল, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, গিভ মি আ টাইড হাগ জানেমান। রূপের হতবিভ্বলতা কাটেনি তখনও। জাবিরের সত্যি কাহিল অবস্থা কাজ করতে করতে 15 দিনের দীর্ঘ সময় সে উপস্থিত থাকবেন না অফিসে। শিডিউল তৈরি থেকে কাজ গুছিয়ে বুঝিয়ে দিয়ে যাওয়া নিয়ে প্রচুর প্যারায় আছে। রূপের প্রতি তাই তেমন মনোযোগ দেওয়া হচ্ছে না। রূপ যখন আত্মস্থ হল, হাতের কাপড়টা আলগোছে ছেড়ে দিয়ে আলতো হাতে জড়িয়ে নিল জাবেরকে। তাতে বিস্তর প্রশান্তি পেয়ে ওর কাঁধে মুখ লুকিয়ে শ্বাস টানল জাবের। চলবে। সবার কান্নাকাটিতে একটু পর আমারই কান্না এসেছে, তো তাই দিলাম একটু। কালকের পর্ব আরও ছোট হবে, কারণ আজকেরটা আর কালকেরটা মিলে একটা পর্ব হওয়ার কথা ছিল। কান্নাকাটির স্রোতে ভাসতে চাই না বলে অর্ধেক আজকেই দিয়ে দিলাম, কালকে আবার কান্না করেন না ছোট ছোট বলে। সব দোষ আপনাদেরই। হ্যাপি রিডিং।
সেই প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ৩৭ লেখিকা মেহেরুন্নিসা মিমি। সকালে রূপ ঘুম থেকে ওঠার আগে জাবির অফিসে চলে গেল। রূপের আজ ক্লাস নেই, তাই ভেবে রেখেছে আজও শপিংয়ে যাবে। যদিও ইতিমধ্যে অজস্রবার মলে গিয়ে অসংখ্য কেনাকাটা করে ফেলেছে, তবুও মনে হয় আরও চাই, আরও প্রয়োজন হতে পারে। জাবিরের কার্ডগুলো ওর জন্য আজকাল গাছের মরা পাতার মতো হয়ে গেছে। যেভাবে ইচ্ছা ব্যবহার করার স্বাধীনতা রয়েছে। রূপ ঘুম ভেঙে ফ্রেশ হয়ে নিচে নেমে থমকে গেল। টেবিলে নাশতা করতে দেখা যাচ্ছে রাফিনকে। সে কখন এলো? রাজিয়া বেগম আর আফিয়া বেগমও বসে আছেন সাথে। রূপের পাশে বেয়ে নামল শর্মি। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? চলো ব্রেকফাস্ট করি। রূপ স্বাভাবিক ভঙ্গিতেই নেমে খাবার টেবিলের চেয়ার টেনে বসল। রাফিন চোখ তুলে ওর দিকে তাকিয়ে থাকল অনেকটা সময়। রূপ ফিরেও দেখল না সেসব। ও আজকাল বেশ সাবলীলভাবে চলাফেরা করে রাফিন আর ওর স্ত্রীর সামনে। আগে যে সংকোচে সিঁটিয়ে থাকত, সেগুলো ঝেঁটিয়ে বিদায় করেছে মন থেকে। এর ক্রেডিটটা অবশ্য জাবিরের দিকেই যায়। রূপকে শক্ত করতে তার সূক্ষ্ম প্রচেষ্টা বৃথা যায়নি। এখন তো মাঝে মাঝে রাফিনের প্রতি কৃতজ্ঞতাই চলে আসে রূপের মনে। সেই যদি ওকে নীরব প্রত্যাখ্যান না করত, আজ রূপ একটা পাগল প্রেমিক পেত না। রাফিনের মন যে পরিমাণ কলুষিত, সে কখনই রূপকে উন্মাদের মতো ভালোবেসে আগলে রাখতে পারত না জাবিলের মতো করে। রূপ শর্মির সাথে হাসি মজায় মেতে থেকে নাশতা করছে। ওর চেহারায় আগের সেই উদ্দীপনাহীনতা বা সেই যন্ত্রণার ছাপটা নেই, যেটা রাফিন এতদিন দেখে এসেছে। সেগুলো তার জন্যই ছিল, এটা না বুঝার কিছু নয়। কিন্তু আজ রূপকে দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো দুঃখই ওকে ছুঁতে পারছে না। সব ছাপিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে ও সুখী হয়ে গেছে। রাফিনের মুখটা সামান্য মলিনতায় কঠোর হল। নাশতা সেরে রূপ কিচেনে গেল ওর আর শর্মির জন্য চা তৈরি করতে। রাজিয়া বেগম আর আফিয়া বেগম তখন নিজেদের ঘরে। শর্মিও উপরে নিজের ঘরে চলে গেছে ভার্সিটির জন্য তৈরি হতে। রূপের পিছনে কিচেনের দরজা থেকে হঠাৎ রাফিনের কণ্ঠস্বর ভেসে এলো, এক কাপ চা পাওয়া যাবে রূপ? রূপ সাথে সাথে পিছনে ঘুরল। কাপ দুটো ট্রেতে উঠিয়ে রাফিনের বরাবর দাঁড়িয়ে শান্ত স্বরেই বলল, আমার যতদূর মনে পড়ে আপনি নিজেই বানাতে পারেন চা। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে পা বাড়াল রূপ। রাফিন পিছন থেকে ডেকে উঠল, তোমার সাথে একটু কথা বলতে চাই রূপ। রূপ ফিরল না, থামলও না, উত্তরও দিল না। মনে হচ্ছে ওর কান অবধি পৌঁছাতেই পারেনি রাফিনের অনুরোধ। ততক্ষণে তার মা চাচি কিচেনের দিকে এসেছেন। রূপ সিঁড়ির গোড়ায় করিডরে পৌঁছেছে, এমন সময় হুট করে কোথা থেকে উদয় হল রাফিনের স্ত্রী স্নেহা। বিকট স্বরের চিৎকারে হুট করে পিছনে ঘুরে নিচে তাকিয়ে রইল রূপ। স্নেহা বাড়িতে ঢুকেই একপাশে ডাইনিং ও কিচেনের মাঝামাঝি জায়গায় রাফিনকে দাঁড়িয়ে থাকতে দেখে তেড়ে আসতে আসতে চেঁচাল, সো শেম অন ইউ রাফিন, মেয়েরা স্বামীর সাথে ঝগড়া হলে বাবার বাড়ি চলে যায়, আর এদিকে আমার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে নিজেই বাবার বাড়ি এসে বসে আছে। আমার সাথে ঝগড়া বাঁধিয়ে রেখে মায়ের আঁচলে মুখ লুকাতে এসেছে। হাউ কাওয়ার্ড পিপলস, ছি! রাফিন রাগে অগ্নিশর্মা চেহারায় বলল, মাইন্ড ও ল্যাঙ্গুয়েজ স্নেহা, তোমার মতো উড়নচণ্ডী ধূর্ত মেয়ের তর্ক থেকে বাঁচতে রাগ কমাতে বাড়ি থেকে বের হয়ে আসা ছাড়া আর কোন উপায় রেখেছ তুমি? আমি সাতির, আমি ধূর্ত, তাহলে পরের খেতাবটা তোমাকে কি দিয়ে দেওয়া যায়? তুমি একটা রাস্কেল। রাস্কেলও নাও, রাস্কেলরাও তোমার চেয়ে ভালো হয়। সো যাও, কেন এসেছ রাস্কেলের পিছু পিছু? আসবো না, তোমাকে এত সহজে ছেড়ে দিব? তুমি একটা নিমকহারাম, স্বার্থবাদী লোক। এর মধ্যে রাজিয়া বেগম আর আফিয়া বেগম ছুটে বের হয়ে এলেন। ওদের ঝগড়াঝাঁটি, উচ্চস্বরে কথা কাটাকাটি শোনার বাকি নেই কারো। 2 তলার করিডোরে তখনও স্তব্ধ হয়ে আছে রূপের পা। চোখ সেটে আছে নিচে তামাশায়। এ কেমন অবস্থা? এই তো বলে তারা ভালোবেসে বিয়ে করেছে, এখন কি নিয়ে কি হলো? রূপ জানে না, বেশ অনেক দিন ধরেই রাফিনের সাথে স্নেহার সম্পর্ক বেজায় রকম খারাপ যাচ্ছে। আফিয়া বেগম ধমকে বললেন, কি বলছো এসব স্নেহা? কথাবার্তার এগুলো কেমন লেহাজ? স্নেহা তেতে উঠে বলল, আপনার অসভ্য ছেলের লেহাজটা দেখতে পাচ্ছেন না আপনি? রাফিন রাগ সামলানোর চেষ্টা করে বলল, তুমি এখন যাও, আমি সন্ধ্যায় অফিস থেকে চলে যাব বাড়িতে। স্নেহার জেদ তো কমল না, বরং তাতে যেন আর ঘি ঢালা হলো। সে রাগে ফুঁসে উঠে বলল, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? জীবন থেকে তাড়িয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে নাও না কেন? ডিভোর্স দাও আমাকে। হোয়াট ননসেন্স! গর্জে উঠে তেড়ে গেল রাফিন। রাজিয়া বেগম দ্রুত তাকে ধরে থামালেন। বললেন, কি শুরু করলি তোরা? শান্ত হয়ে বসে খুলে বল শুনি,
সমাধানের চেষ্টা করি, তা না করে কোন পর্যায়ে চলে যাচ্ছিস খেয়াল আছে? শেষ কথাটা যে স্নেহাকে উদ্দেশ্য করেই বলেছেন সেটা স্নেহা ভালোই বুঝল। সে আগের চেয়ে দ্বিগুণ তপ্ত হয়ে বলল, আপনাদের ছেলের এখন আর আমাকে ভালো লাগছে না। শুধুমাত্র কোম্পানি দাঁড় করানোর জন্য আমাকে বিয়ে করেছিল, এখন নিজের সেপারেট কোম্পানি হয়েছে, স্বার্থ হাসিল শেষ তো আমাকে আর চিনছে না। অথচ আমার আর আমার বাবার টাকা আর প্রসিদ্ধির কারণেই যে এসব করতে পেরেছে নিমকহারামটা, সেসব স্বীকার করে না। রাফিনও সমান তেজে জবাব দিল, ভালো কি শুধু চেহারা দেখে লাগবে তোমাকে? কখনো আমার একটা কথাও সরেছ? যখন ইচ্ছা আমার বাধা উপেক্ষা করেই দেশের বাইরে চলে যাও। শুধু টাকা পয়সার সাজসজ্জা ঘোরাঘুরি এসব নিয়ে মেতে থাকো তুমি। কখনো আমার কথা ভাবো? কখনো বাড়ি ফিরলে খাবার বেড়ে যত্ন ও দায়িত্ব নিয়ে খাইয়েছ আমাকে? আমার সুবিধা অসুবিধা, সুস্থতা অসুস্থতার খোঁজ রেখেছ? ওগুলো করার জন্য ডজনখানিক চাকরের লোক রাখিনি আমি। স্নেহা সমান তালে জবাব দিতে রাফিন হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। রাগে তার মুখে কথা সরল না। আফিয়া বেগম ক্ষিপ্ত স্বরে বললেন, কাজের লোকের দেখাশোনা আর স্ত্রীর দেখাশোনা কি এক হলো? স্নেহা ওনার দিকে ঘুরে কঠিন স্বরে বলল, ওইসব লেম কাজকর্ম উচ্চবিত্তদের জন্য নয়। হাই ক্লাসে চলতে হলে তাদের সোসাইটির রুলস মেনটেন করেই চলতে হবে। রাজিয়া বেগম ভীষণ অবাক হলে মেয়েটার এহানো নিচু চিন্তাধারা দেখে। তিনি জিজ্ঞেস করলেন, তা তোমাদের সোসাইটিতে কি মেয়েদের এসব উগ্রতাই শেখানো হয়? স্বামীর খেয়াল রাখতে নিষেধ করা হয়? স্নেহা আবারও কিছু কটু জবাব দেবার তার আগে রাফিন বলল, ওর সাথে কথা বাড়ানোর দরকার নেই তোমাদের। এই যন্ত্রণাতেই কাল রাতে চলে এসেছিলাম। রাফিন স্নেহার হাত ধরে চলো বলে হনহন করে বের হয়ে গেল বাড়ি থেকে। রাজিয়া বেগম আর আফিয়া বেগমের কিচ্ছু করার ছিল না দীর্ঘশ্বাস ফেলার ছাড়া। রাফিন কত শখ করে মেয়েটাকে বিয়ে করেছিল, তার চালচলন আগেই বোঝার উচিত ছিল রাফিনের। সিনির গোড়ায় দাঁড়িয়ে থাকতে থাকতে চা ঠান্ডা হয়ে গেল রূপের। তবুও সে বিশ্বাস করতে পারল না এতক্ষণ যা ঘটে গেছে তা সত্য। ভাবল তাহলে এমন ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সম্পর্ক। অথচ একে বিয়ে করার জন্য কতই না উঠে পড়ে লেগেছিল রাফিন। কই, রূপও তো জাবিরকে কত অগ্রাহ্য অবহেলা করেছে। জাবির তো কখনো এভাবে চড়াও হয়ে অভিযোগ করেনি। সত্যি ভালোবেসে থাকলে রাফিন কখনোই পারত না সবার সামনে নিজের স্ত্রীর দোষ ত্রুটি খোলাসা করে দিতে। রূপ আবার ভাবল, জাবির যতই বিরক্ত করুক, ও তো কখনো জাবিরের সাথে এরকম আচরণ করেনি। যখন যা চাইত বিরক্ত লাগলো চুপচাপ এনে দিত। কিছু অনুরোধ করলে ভালো না দাসলেও সেটা করে দিত। অথচ স্নেহা কেন ভালোবাসার মানুষকে এত অবহেলায় রেখেছে? আর স্ত্রীর প্রতি রাফিন এই অল্পদিনেই ত্যক্ত হয়ে গেল। কিছুই মেনে নিয়ে শান্তি বজায় রাখতে পারেনি। রূপের মনে হল ও কোনো বিরাট কৃষ্ণগহ্বরে পতিত হওয়ার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে বেহেস্তে প্রবেশ করেছে। আর সেই বেহেস্ত তার জীবনে তৈরি করেছে জাবির স্বয়ং। ভালোবেসে প্রতিটা অন্যায় মুখ বুঝে সয়েছে ওর, প্রশ্রয় দিয়েছে প্রতিবার। প্রতিটা প্রত্যাখ্যান ভুলে পরবর্তীতে আবারও হাসি মুখে আলিঙ্গন করেছে ওকে। অথচ রূপ কতটা উপেক্ষাই না করেছে সেসব। দেখেও দেখেনি, বা দেখেও উপলব্ধি করার মানসিকতা ছিল না। তীব্র একটা হাহাকারে বুক চিরে তপ্ত শ্বাস বের হয়ে এল রূপের। আজ জীবনে প্রথমবার নিজের ভাগ্যের কাছে ক্ষমা চাইল ও। রাফিনকে হারানোর পর বহুবার এই ভাগ্যকে দোষারোপ করে তাকে দুর্ভাগ্যের খেতাব দিয়েছে। আজ লজ্জিত মুখে সেটা ফিরিয়ে নিয়ে নতুন করে সৌভাগ্য উপাধিতে ভূষিত করল। ওকে কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে থাকা জাবিরের সুদর্শন মুখটা চোখে ভেসে উঠতেই দুচোখ ছাপিয়ে কেন যেন জল গড়িয়ে এলো ওর। জানে না কেন এমনটা হলো, কেন কাঁদল ও। কান্নার মতো কি হয়েছে ও বুঝে পেল না। শুধু এইটুকু জানল, জাবিরকে ছাড়া ওর একটা মুহূর্তও চলবে না, ভালো থাকতে পারবে না। জাবিরের প্রশ্রয়ের আশ্রয়টা ছাড়া টিকে থাকতে পারবে না এই স্বার্থপরতার পৃথিবীতে। রূপ ভাবল, ওর এই উপলব্ধি যদি জাবির জানে কখনো, তার প্রতি অনুরাগের এই অশ্রু রূপের চোখে যদি দেখে সে, তাহলে রূপের মনে হয় না পৃথিবীর অন্য কিছুতে এর চেয়ে বেশি সুখ পাবে কখনো জাবির। এর চেয়ে বেশি শান্তি বিশ্বব্রহ্মাণ্ডের আর কিছু তাকে দিতে পারবে না। রাতে জাবির যখন ফিরল, তখনও রূপের মস্তিষ্কে সকালের ঘটনাটাই পুনরাবৃত্তি হয়ে চলেছে। দুজন ভালোবাসার মানুষের একে অপরের প্রতি যে ঘৃণা দেখেছে, তাতে রূপের মাথায় প্রচুর অস্থিরতা জায়গা করে নিয়েছে। জাবির ফিরতেই বারান্দা থেকে দৌড়ে গিয়ে প্রবল বেগী শক্ত করে জড়িয়ে ধরল তাকে রূপ। ঘর্মাক্ত ক্লান্ত জাবির হুট করে তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল হঠাৎ। রূপের হালকা ফোপানি কানে আসতেই বিচলিত ও চিন্তিত কণ্ঠে জাবির জিজ্ঞেস করল, কেউ কিছু বলেছে রূপ? রূপ চুপ করে তাকে জড়িয়ে রেখেই মাথা নাড়ল। জাবির ওকে দুই হাতে জড়িয়ে নিয়ে আবার জিজ্ঞেস করল, তাহলে কি মন খারাপ? বাবার বাড়ি যাবি?
রূপ স্তিমিত সারে অস্পষ্টভাবে প্রশ্ন করল, কোনো কারণ ছাড়া কি আপনাকে জড়িয়ে ধরার অনুমতি নেই? জাবির হেসে ফেলল। কাঁধ থেকে রূপের চুলগুলো গুছিয়ে নিতে নিতে বলল, 100 বার নয়, অগণিত বার আছে, কিন্তু কখনো জড়িয়ে ধরা তো দূর, নিজ ইচ্ছায় ছুঁয়েও দেখনি আমায়, তাই আজ হঠাৎ করে চমকে গেলাম। রূপ একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসে মিশে আছে অজস্র অনুশোচনা, নিজের প্রতি রাগ। ও আস্তে করে বলল, সেই কখন থেকে অপেক্ষা করছিলাম, কখন আপনি আসবেন আর আমি একটু জড়িয়ে ধরব। জাবির চোখ বুঝে অন্তর দিয়ে অনুভব করল রূপের এই স্পষ্ট নিবেদন। কেমন এক অচেনা স্বর্গীয় প্রশান্তিতে ছেয়ে গেল তার শরীর, মন, মস্তিষ্ক সবটা। অবিশ্বাস্য কিছু প্রাপ্তিতে গলা ধরে এলো তার। অথচ সে পুরুষ মানুষ, অতি আবেগে চোখের জল ঝরানোর গুরুদায়িত্বটা মেয়ে লোকের। প্রেয়সীর সামান্য আত্মসমর্পণ যে কোনো পুরুষকে এতটা বিধ্বস্ত করতে পারে তা প্রেমিক পুরুষ জাবিরও জানত না। হয়তো তার প্রতীক্ষাটা দীর্ঘ সময়ের ছিল বলে আজ প্রতিফলটা অসম্ভব মিষ্টতায় আবৃত লাগছে। জাবির হাতের আলিঙ্গন আরও কঠিন করে শেষ অবলম্বনের মতো ঠেসে আরও চেপে ধরল বুকের মাঝে ওকে। মুখ নামিয়ে কপালে দীর্ঘ চুমু খেল, আর্দ্র গলায় বলল, ইস, তুই এভাবে আমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষ প্রকাশ করলে আমি আর বাঁচতে পারব না জান। আমি এলোমেলো হয়ে যাচ্ছি, ঝিমিয়ে যাচ্ছে মাথা, অসারতা কাজ করছে দেহে। জাবির রূপের মাথাটা তুলে কাঁপা ঠোঁটে আলতো চুমু খেল কাঁধের ওপর। কোনরূপ প্রতিবাদ না করে বরং আজ জাবিরের শার্ট আঁকড়ে ধরে চোখ বুজে সেই উষ্ণ স্পর্শ আপন করে নিল রূপ। জাবির অনেকটা সময় ঠোঁট চেপে লাগল কাঁধে। কখন যেন অজান্তেই রূপের চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা ভীষণ তপ্ত জল গড়িয়ে পড়ল, ও নিজেও জানল না। জাবির মুখ উঠিয়ে সেটা দেখতে পেয়েই ভ্রু কুচকে ফেলল। কণ্ঠে ফিরে এলো আগের সেই দুশ্চিন্তাগ্রস্ত, সামান্য রাগান্বিত সেই ক্ষুরধার চাহনিতে একটু তাকিয়ে থেকে আবার বুকে মাথা গুজে দিল ও। শান্ত স্বরে বলল, কখনো কথাটা উচ্চারণ করিনি কারো জন্য, আজ করছি। কি কথা? আমি মনে হয় ভালোবাসি। জাবির দুসতে না পেরে ভ্রু কুচকে সাথে সাথে জিজ্ঞেস করল, কি ভালোবাসিস? জবাব না দিয়ে সামান্য কেঁপে উঠল রূপ। শিরশির করে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল ওর। এর আগে রাফিনকে নিয়ে অনেক কিছু ভেবে থাকলেও কখনো তার জন্য বা অন্য কারোর জন্যই ভালোবাসি শব্দটা উচ্চারণ করার সুযোগ হয়নি ওর। তাই আজ যখন সেই মুহূর্তটা এলো, শরীরের প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গ যেন ঝিমঝিমিয়ে উঠল। সত্যি বলতে গেলে সঠিক ভালোবাসাটা তো ওকে জাবিরই শিখিয়েছে। জাবির চিনিয়েছে ভালোবাসা কিভাবে হয়। তাই তো সে ছাড়া পৃথিবীতে আর কারও অধিকার নেই ভালোবাসি শব্দটা শোনার। রূপ কোনোরকম ঠেলে আওয়াজ বের করে ফ্যাঁসফ্যাঁসের স্বরে বলে ফেলল, আপনাকে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব ৩৮। লেখিকা মেহরুন্নিসা মিমি। সন্ধ্যার পর রূপ আজ রাজিয়া বেগমের ঘরে ছিল। ও এসেছিল কিছুক্ষণ খালামণির সাথে সময় কাটাতে। একটু পর রুমু এসে ওকে দেখে শর্মিকেও ডেকে আনল। বুঝা যাচ্ছে আজকের চা নাস্তাটা এই ঘরেই সম্পন্ন করা হবে। রাজিয়া বেগম মেকি ধমকের সুরে একবার বললেন, এই তোরা বসার ঘরে গিয়ে খাতো, এখানে কিচিরমিচুর করছিস কেন? রূপ দুষ্টু হেসে আরেকটু জেকে বসল রাজিয়া বেগমের বিছানায়। একপাশ থেকে রাজিয়া বেগমকে জড়িয়ে ধরে ফিচেল হেসে বলল, এক পাও যাচ্ছি না ম্যাডাম, শুধু নিজের ওই বাদর ছেলেটার যন্ত্রণাই সহ্য হয় তোমার, তাই না? আর আমরা কিছু করলে তোমার সমস্যা? রাজিয়া বেগম ঠুট টিপে হেসে বললেন, তোরা আমাকে চেয়ে ওর মতো ভালো তো বাসিস না। রূপ চোখ বড় করে আতকে উঠে বলল, ওরে শিট, সে কি ভালোবাসার কোষাগার খুলে বসল নাকি? আর সে ভালোবাসে কই? সারাক্ষণ তো তোমাকে জ্বালিয়ে আঙ্গার করতে তৎপর। রাজিয়া বেগম কোমল হেসে বললেন, তোরা ওসব বুঝবি না। রূপ চোখ উল্টে মুখ ভেঙচে বলল, পাগলের কারবার না বুঝাই ভালো। রূপ রাজিয়া বেগমকে ছেড়ে চায়ের কাপ তুলে নেওয়ার পর তিনিও একটা নিলেন। তারপর রূপের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সে আমার চেয়ে বেশি কিন্তু তোকে ভালোবাসে, শুধু আমারই নয়, বরং সবার চেয়ে বেশি। চমকে উঠে রূপের চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসতে চাইল। চায়ের কাপ ঠোঁটের কাছে স্তব্ধ হয়ে গেল। ও রুমু আর শর্মির দিকে তাকিয়ে দেখল ওরাও এদিকে তাকিয়ে আছে। রাজিয়া বেগমের কথাটাও শুনেছে। রূপকে তাকাতে দেখে দুজনেই হোহোকারে হাসিতে ঘর গরম করে ফেলল। হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে প্রায়। রূপ অসহায় চোখ মেলে রাজিয়া বেগমের দিকে তাকাতেই ওনার হাসির মাত্রা বৃদ্ধি পেল।
বহুদিনের চেপে রাখা কথাটা এভাবে প্রকাশ্যে বলতে পেরে সনন্দে তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছেন। রূপের বিশ্বাস হচ্ছে না খালামণি কিভাবে এমন ঠোঁটকাটা কথাটা ফট করে বলে ফেলতে পারল। ঘরে রূপ একা থাকলে না হয় একটা কথা ছিল। ও দাঁত কটমট করে বলল, যেমন নির্লজ্জ লোক তেমন তার চাচি। রাজিয়া বেগম গা দুলিয়ে হেসে উঠলেন প্রিয় ভাগ্নির করুণ মুখটা দেখে। আর এর মাঝেই রূপের করুণ দশার আরও বেহাল অবস্থা করতেই কামানের গোলার মতো গর্জে উঠল চিরচেনা গম্ভীর সেই পুরুষালী কণ্ঠস্বরটা, রূপ। গরম চাটা আচমকা ছলকে উঠলেও কি করে যেন সামলে নিল রূপ। আতঙ্কে ও চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল নিমিষে। শুধু ওরই নয়, প্রত্যেকের হাতের চায়ের কাপ কেঁপে উঠেছে সেই বজ্রধ্বনির সাথে। রুমু আর শর্মী ঘর কাঁপিয়ে হেসে উঠল আরও একবার, সাথে দুষ্টমি স্বরূপ হাতে তালিও বাজাচ্ছে ওরা। রূপ বুঝে পেল না জাবির কখন এসেছে। কথাবার্তার কারণে হয়তো বাইকের শব্দটা কানে আসেনি। ঘরে ফিরে সবার আগে চোখের সামনে বউকে চায় জাবিরের। এ কথা বাড়ির কারোই অজানা নয়। কখনো তার এ খাহেসে নড়চড় করলে সে ইচ্ছে করে চেঁচিয়ে সবাইকে শুনিয়ে ডাকাডাকি করে রূপকে বিব্রত করে শোধ তোলে। এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে সন্ধ্যার পর নিজের রুমেই থাকার চেষ্টা করে রূপ, কারণ জাবিরের আসার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। শর্মীর উমর হাসি থামলেও টিটকারি চলছে অনবরত। রূপার ফিরে তাকিয়ে রাজিয়া বেগমের অভিব্যক্তি দেখার মতো সাহস পেল না। লজ্জায় মিয়ে যেতে মন চাচ্ছে ওর। মনে মনে ভাবল আরেকবার ডেকে বাড়ি ধূলিসাৎ করার আগেই ঘরে যাওয়া প্রয়োজন। প্রয়োজনই নয় কেবল, বরং জীবন মরণের সন্ধিক্ষণের অক্সিজেনের সিলিন্ডারের মতো অতীব জরুরি। অথচ এখনই ঘর থেকে উঠে যেত লজ্জায় কিরকির করছে ওর। কিন্তু রাজিয়া বেগমের হঠাৎ সিরিয়াস তাড়ায় ওকে উঠতে হলো। ঘরের বাইরে একটা পা রাখতে না রাখতেই আবারও সেই বিকট চিৎকারে মনে হচ্ছে কানের মধ্যে সজোরে বজ্রপাত ঘটল ওর। পেছনে আবারও হাসির হিড়িক লাগল শর্মীর উমর। রূপ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করল, উফ। এরপর দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে উঠল। এলোমেলো পায়ে দৌড়াতে গিয়ে হঠাৎ ওড়নাটা খুলে সিঁড়িতে গড়িয়ে গেল। ও বিরক্তিতে কেঁদে ফেলার উপক্রম করে আবারও নেমে গিয়ে সেটা কুড়িয়ে এনে ছুট লাগাল। হাঁপাতে হাঁপাতে রুমের দরজায় দাঁড়াতেই দেখল জাবির কোমরে 2 হাত রেখে সরু চোখে তাকিয়ে আছে। ওকে দেখে তার মুখটা আরও শক্ত হয়ে গেল। রূপ ভ্রু কুচকে বিরক্তি নিয়ে তাকাতেই সে এগিয়ে এসে বলল, আমার সোজা কথা বুঝতে তোর সমস্যা হয়? রূপ ভ্রু আরও কুচকে ফেলে জিজ্ঞেস করল, মানে? একদিন বলেছি না আমি বাড়ি এসে যেন তোকে রুমে পাই? আমি কি শোপিস যে জায়গা থেকে নড়চড় হতে পারবে না? সব সময় তো থাকি, মাঝে মধ্যে একটু এদিক ওদিক হতে পারে না? জাবির আরও এগিয়ে এসে হালকা নিঃশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, তোর এদিক ওদিক আমি বুঝতে চাই না। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, যতক্ষণ বাড়ি থাকব তুই চোখের সামনে থাকবি। ঘণ্টার পর ঘণ্টা অফিসে কাটায় বউ ছাড়া, বাড়ি এসো শান্তি নেই। কথাটা বলে ধীর পায়ে জাবির এগিয়ে গেল কাবার্ডের দিকে। রূপ কপাল কুঞ্চিত করে বোকার মতো চেয়ে রইল তার দিকে। কি যে বলে সে মাঝে মাঝে, নিজেও বুঝে কিনা রূপের এতে যথেষ্ট সন্দেহ আছে। জাবির ওয়াশরুমে ঢুকে যেতেই রূপ বিছানার দিকে এগোল। এমন সময় ফোন বেজে উঠায় তা হাতে নিয়ে দেখল মায়ের কল। রূপ ফোন রিসিভ করে বারান্দায় গিয়ে কথা বলতে ব্যস্ত হল। জাবির বের হয়ে রূপকে রুমে না দেখে তার মেজাজটা বাড়তে চাইল আবার। কিন্তু একটু পরই ওর গলার আওয়াজ পেয়ে বারান্দায় তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলে সে ড্রেসিং মিররের দিকে এগোল। তোয়ালেতে চুল মুছে সেটা গলায় ঝুলিয়ে কালো রঙের একটা টি-শার্ট পরল। পরনে তেমনই কালো ট্রাউজার। রূপ কথা শেষ করে বারান্দা থেকে ফিরে সোজা এসে দাঁড়াল জাবিরের পিছনে। ফোনটা টেবিলে রেখে বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়াল। সেটা লক্ষ্য করে খানিকটা অবাক হয়ে পিছনে ঘুরল জাবির। সে তোয়ালেতে চুল ঘষতে ঘষতে ভ্রু উঁচু করে প্রশ্নবোধক ভঙ্গিমা করল। আর সাথে সাথেই তাকে স্তম্ভিত করে ঝড়ো হাওয়ার মতো বুকের উপর আছড়ে পড়ল রূপ। জড়িয়ে ধরল জাবিরকে আষ্টপিষ্টে। ব্যাপারটা হজম করতে বেশ বেগ পেতে হলো কখনো বিচলিত না হওয়া জাবিরের মতো দৃঢ় চিত্তের ব্যক্তিরও। মুহূর্তখানিক পর সে নিজেও জড়িয়ে ধরল রূপকে। কৌতূহল দামাতে না পেরে খানিক বাদে জিজ্ঞেস করেই ফেলল, ব্যাপার কি? রূপ জাবিরের বুকে মাথা রেখেই ঠোঁট টিপে হেসে বলল, হালকা নরম সুরে বলল, আপনার না খুব আফসোস আমি কখনো স্বইচ্ছায় কাছে আসি না?
জাবির এক মুহূর্তের জন্য বুঝে উঠতে পারল না তার কি বলা উচিত। রূপের এই হঠাৎ রূপ বদল তাকে স্বাভাবিক চিন্তাভাবনা থেকে পিছিয়ে যেতে বাধ্য করেছে। সে কোনো প্রতিউত্তর না করে রূপের মুখটা তুলে নরম ছোঁয়ায় চুমু খেল ওর কোমল অধরে। রূপ নড়াচড়া না করে চুপচাপ গ্রহণ করল সে উষ্ণ ছোঁয়া। সদ্য স্নাত জাবিরের ভেজা ঠোঁটের স্পর্শে ওর নিঃশ্বাস ঘন হল। জাবির ঠোঁট সরিয়ে চুমু খেল ওর গালে। তারপর নিজের গাল ঘষল ওর নরম ফর্সা গাল ও চিবুকে। খোঁচা খোঁচা দাড়ির সুচালো ছোঁয়ায় অন্য সময়ের মতো তেতে ওঠার পরিবর্তে মুচকি হেসে ফেলল রূপ। এই ব্যাপারটাও জাবিরের ঠিক হজম হচ্ছে না। রূপের এই ধীরগতির পরিবর্তন তাকে স্থির থাকতে দিচ্ছে না। বারবার ভাবছে রূপ কি তাকে গ্রহণ করে নিল সম্পূর্ণভাবে, মেনে নিল স্বামী হিসেবে। ইমোশনাল চিন্তাভাবনার যখন ইতি হল, জাবির স্বরূপে আবির্ভূত হয়ে বক্রস্বরে বলে উঠল, না, নির্ঝঞ্ঝাট লাগছে না ব্যাপারটা। ঝামেলা একটা নির্ঘাত আছে। বাপের বাড়ির ক্যাচালটা শুরু করতে চাচ্ছিস নাকি? রূপ জাবিরের বুক থেকে না নড়ে মিটমিটিয়ে হেসে ফেলল। ঠোঁট টিপে হেসে ও একটু আহত হওয়ার ভঙ্গি করে বলল, ছি, আপনি এমনটা ভাবতে পারলেন? আমি শুধু শুধু জড়িয়ে ধরতে পারি না আপনাকে? আমাকে কুচক্রি মনে হয় না কি? মনে হয় না, তবে এখন মনে না করে পারছি না। ডোন্ট নো ওয়াই। রূপ এবার শরীর দুলিয়ে হেসে ফেলে শেষমেশ বলেই দিল সত্যটা। প্লিজ একবার যাই বাড়িতে। দেশ ছেড়ে এত দূর যাচ্ছি, যাওয়ার আগে একটু দেখে আসি সবাইকে। সাথে সাথে জাবির আর্তনাদের গলায় বলল, ওহ শিট, বিরল কর্মের মতো জীবনে প্রথমবার যাও একটু জড়িয়ে ধরলি, তা তো এমন কূটনীতি জড়িত। হতাশায় নাকানি চুবানি খেতে খেতে মরেই যাব একদিন। বাঁচাতে চাইলে স্বেচ্ছায় চুমু খা এক্ষুনি একটা। রূপ হাসি মুখে সত্যি সত্যি মাথা উঠিয়ে হুট করে চুমু খেয়ে ফেলল জাবিরের গালে। জাবির একটু ভ্রু কুচকে বলল, ঠোঁটের সাথে কিসের বিরোধিতা? রূপ আবারও হাসল খিলখিল করে। জাবিরকে জড়িয়ে তার বুকে পড়ে থেকে আলতো করে চুমু খেল তার ঠোঁটে। তারপর আবার নিজেই হেসে ফেলল জাবিরের অসন্তোষ ও সন্দিহান ভাবমূর্তি দেখে। জাবির চোখ বুজে কপাল কুচকে ফেলে বলল, ধ্যাত, ফিল পাচ্ছি না। ওসব কুটকচাল বের কর মন থেকে। টলটলে পানির মতো স্বচ্ছ নির্ভেজাল মনে চুমুখা। রূপ ঠোঁট টিপে ভ্রু কুচকে আওড়াল, চুমুখোর সাইকো কোথাকার। জাবিরও দৃঢ়স্বরে পাল্টা জবাব দিতে ছাড়ল না। এক্সকিউজ মি মিসেস, বউয়ের চুমোতে ভিটামিন এ, বি, সি, ডি থেকে শুরু করে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার, ফোলেট, রিবোফ্লাভিন, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক সুগারসহ কত সব স্বাস্থ্যকর উপাদান থাকে। তোর মতো আর্টসের নির্বোধেশও বুঝবে নাকি? রূপ জাবিরের বলার শেষে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরিশেষের অপমানটা শুনে গা জ্বলে উঠল ওর। চোখ ছোট করে বলল, তো বিজ্ঞানের বিজ্ঞ হয়ে বিজনেসে ঢুকলেন কিসের জন্য? ডাক্তার হয়ে সবাইকে চুমুর উপকারিতা বুঝাতেন, আর রোগীদের প্রেসক্রিপশনে 3 বেলা 9টা করে চুমু প্রেসক্রাইব করতেন। তাতেই আপনাকে মানাতো বেশি। জাবির এক ভ্রু উঁচিয়ে রূপের কোমরে হাতের বাঁধন শক্ত করে বলল, নেভার। চুমুর উপকারিতা শুধু নিজের বউকে বুঝানোর দায়িত্ব আমার। রূপ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ উল্টালো জাবিরের নাট্যকলায় পারদর্শিতা দেখে। বুকের উপর মাথাটা আবার রেখে ও মুখ ভেঙচে বলল, দায়িত্বের কচু, সব চিপকে থাকার ধান্দা আর কি? জাবিরও দেরি না করে সাথে সাথে অপবাদটা গ্রহণ করে নিয়ে বলে উঠল, ইউর সো ড্যাম রাইট জানেমান। রূপ চোখ বুজে তপ্তশ্বাস ফেলে বলল, মানুষ তো একটু হলেও ডিনাইটারে যে না, তুই যেটা বলছিস ওরকম না, অন্যরকম ব্লাবলা। আপনার মধ্যে সেসবের বালাই নেই। কেচির মতো ক্যাচ করে জবাব দেন সব সময়। তোর ডিনাইয়ের আব্বা আম্মা, ডিনাই করব বোনটা? বল, তুই তো সঠিক কথাই বলেছিস, সবই আমার চিপকে থাকার ধান্দা। রূপ হতাশ হয়ে পড়ে রইল জাবিরের বুকে। কিছু বলার মতো ভাষা পেল না। এই লোকটা যদি তর্কবিদ হতো তাহলে তর্কবিদ্যায় প্রযোজ্য প্রতিটি মেডেল তার সংগ্রহেই থাকত। রূপকে চুপ থাকতে দেখে জাবির ফের বলল, তোকে আমি প্রতিটা মুহূর্তে ততটা কাছে চেয়েছি এবং চাইব যতটা কাছে থাকলে দুজনের একটাই ছায়া হয়। রূপ চোখ বুজে শুধু হাসল একটু, হাতের বাঁধন শক্ত করল জাবিরের গায়ে। বুক ভরে টানল তার প্রেমে উত্তাল এই উন্মাদ প্রেমিকের গায়ের পুরুষালী মাদকীয় সুঘ্রাণ। বহু কসরতের পর রূপ বাবার বাড়ি আসতে পেরেছে অবশেষে। জাবিরই পৌঁছে দিয়ে গেছে। দুদিন দূরাত থাকার অনুমতি পেয়েছে, সেটাও বহু শর্ত সাপেক্ষে। জাবির ওকে পৌঁছে দিয়ে ফিরে গেছে, আবার সময় মতো আবার এসে নিয়ে যাবে। বিকেলের রূপ তৈরি হচ্ছিল বাইরে বের হওয়ার উদ্দেশ্যে।
এমন সময় ফোন করল জাবির। রূপ বের হচ্ছে শুনে সে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছে। রূপের এত প্যাচ ট্যাচ মনে রইল না, ও সরল মনে বলেই দিল, ফুপির বাসায় যাব, মা আর ভাবি যাচ্ছে, আমিও যাইনি অনেকদিন হয়েছে, তাই ফুপি অনুরোধ করছে খুব। জাবির প্রথমে স্বাভাবিকভাবেই মেনে নিয়ে বলল, ঠিক আছে। মুহূর্তক্ষণেক পার হওয়ার আগেই সে আবার হঠাৎ করে জিজ্ঞেস করল, তোর ফুপাতো ভাইটা কি দেশে ফিরেছে? রূপ আগের মতোই সরল মনে এবং আগের চেয়ে আরেকটু বেশি উচ্ছ্বাস নিয়ে জানালো, হ্যাঁ, তার সাথে দেখা করা সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য। জাবির কিছুক্ষণ থম ধরে থেকে শীতল ঘুমকি দিল, একটা পা যদি ঘরের বাইরে রেখেছিস তো এখনই গিয়ে টানতে টানতে ফিরিয়ে আনব তোকে। রূপ এক হাতে ফোন কানে ধরে অন্য হাতে ঠোঁটে সামান্য গ্লস দিচ্ছিল। ফোন করা কথা শুনে হাতটা থেমে গেল ওর ঠোঁটের উপর। বিস্ময়ে ভ্রু কুচকেও শুধালো, হোয়াট দ্য হেল, কি সমস্যা আপনার? কিছুদিনের মধ্যে ওদের প্যারিসের ফ্লাইট, বেশ কিছুদিন উপস্থিত থাকতে পারবে না বলে সেই কয়দিনের শিডিউল ম্যানেজারকে বুঝিয়ে দেওয়ায় প্রচণ্ড ব্যস্ত জাবির, সাথে পরবর্তী মিটিং ও প্রেজেন্টেশনগুলো এখনই যতটা পারছে সম্পূর্ণ করে ফেলার চেষ্টায় রত। ফোন দিয়ে ভেবেছিল অল্প কিছুক্ষণ কথা বলেই রেখে দিবে, কিন্তু সেটা মনে হচ্ছে হবে না। রূপ কথা শেষ করার পর জাবির সাথে সাথে গম্ভীর গলায় জবাব দিল, সমস্যাটা বিছানায় তোর উপর ঝুঁকে বর্ণনা করব পরে, আমি ব্যস্ত আছি, একটু পর ফোন করে যদি শুনি তুই ওখানে গেছিস। কথা শেষ করার আজে কাঁদো কাঁদো স্বরে রূপ চেয়েছিয়ে উঠল, এমন করেন কেন আপনি, পাগল নাকি? ব্যাটা মানুষের কি আর কাজ নেই বিবাহিত মেয়েদের উপর নজর দেয়া ছাড়া? চিন্তাভাবনাটা একটু উন্নত করুন আপনার প্লিজ। মস্তিষ্কের অভ্যন্তরীণ চিন্তাভাবনা সহ শরীরের উপরিভাগের বাকি সব অঙ্গপ্রত্যঙ্গ উন্নতই আছে, তুই নিশ্চয় প্রমাণ পেয়েছিস। সিরিয়াস মুহূর্তে সিরিয়াস গলায় এ ধরনের ফাতরামি কি করে করতে পারে জাবির? তার রূপ ভেবে পায় না। ও মুখ ভুলিয়ে চুপ করে বসে আছে বুঝতে পেরে জাবির ব্যস্ততার মধ্যেও শয়তানের শিষ্যত্ব করতে ভুলল না। যেতে পারিস যদি সুন্দর করে একবার প্রেম প্রেম স্বরে বলস, আমি তোমাকে ভালোবাসি জাবির, ইংলিশেও বললে হবে। রাগ ও দুঃখের মধ্যেও ফিক করে হেসে ফেলল রূপ, কিন্তু শব্দ করে সেটা বুঝতে না দিয়ে নিঃশব্দ হাসিটা আপাতত স্থগিত রেখে দৃঢ় স্বরে বলল, শর্ত সাপেক্ষে স্বীকারোক্তি দেই না আমি। তো কিভাবে দেন ম্যাডাম? মন থেকে যখন আসে তখন দেই। মন থেকে তো জীবনেও আসলো না। রূপ দপ করে ফুঁসে উঠে বলল, এই সেদিন না মাত্র বললাম। কি বললেন? রূপ একটু থতমত খেয়ে আমতামতা করে বলল, আপনি যেটা বলতে বললেন এখন। কি বলতে বলেছি মনে পড়ছে না আমার? আপনি যদি মনে করিয়ে দিয়ে বাধিত করতেন তবে ধন্য ধন্য এবং ধন্য হয়ে যেতাম আর কি। শুনুন, চালাকি করবেন না একদম। এই না বললেন ব্যস্ততায় ঝরা ফুলের মতো নেতিয়ে যাচ্ছেন, তাহলে এত ক্যাচক্যাচ করার এনার্জি ওর সময় কোথায় পাচ্ছেন এখন? হাঁ, যার জন্য চুরি করি সে ডাকাত উপাধি দেয়। আপনার ভয়েসটা আমার শরীরে এনার্জি বুস্টিংয়ের কাজ করে ম্যাডাম, বুঝলেন? এজন্য কাজ রেখে ফোন ধরে অর্থহীন কথাবার্তা বলবেন? আপনি কিছু অর্থবহ কথা বলুন তবে। এই মুহূর্তে সর্বোত্তম অর্থবহ কথা একটাই শুনতে চাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি জাবির। রূপ ঠোঁট টিপে হাসল একটু। জাবির যখন অত্যন্ত নতজানে মুড়ে থাকে তখন আপনি আপনি জুড়ে দেয় সম্বোধনে। ব্যাপারটা ভীষণ সুন্দর লাগে রূপের কাছে। রূপ কিছুক্ষণ একা একা নিঃশব্দে হেসে উচ্চারণ করল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই অনুরক্তি। গলায় সর্বোচ্চ মাধুর্য ঢেলে মিষ্টি করে বলল, আমি তোমাকে ভালোবাসি জাবির। আই লাভ ইউ মিস্টার আফনান জাবির চৌধুরী, দ্য মোস্ট ক্যারিজমেটিক অ্যান্ড ইয়াংগেস্ট ফিগার ইন দ্য বিজনেস কমিউনিটি। রূপের মাধুর্যময় স্পষ্ট নিবেদন জাবিরের কানে পৌঁছাতেই সে তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়ে উঠে বলল, তৈরি হয়ে তো আছিস তাই না? আমি 1 ঘন্টায় আসছি। এক্ষুনি তোকে জড়িয়ে ধরতে না পারলে প্রাং পাখি উড়ে যাবে আমার, ছটফুটিয়ে বুকের খাঁচায় মরেও যেতে পারে, দের ইজ নো গ্যারান্টি। রূপ জানে জাবির যা বলেছে তা করতে 2 বার ভাববে না। ও আতকে উঠে তাচালো, এই জন্যই ফোনে এসব বলতে চাইনি আমি। আপনি এখন আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। জাবির দীর্ঘশ্বাস ফেলে ব্যাকুল কণ্ঠা বলল, একটু বুঝার চেষ্টা কর জান পাখি, মরতে চাচ্ছি না এই বয়সেই, মাত্র তো প্রেমটা শুরু হলো। এমন সময় হঠাৎ করে নাদিরা বেগমের ডাক শুনে রূপ চমকে উঠল। তিনি রুমের বাইরে থেকে চেঁচিয়ে উঠলেন, এই রূপ, এতক্ষণ লাগে নাকি তোর রেডি হতে রে? রূপ তড়িঘড়ি করে জাবিরকে বলল, রাখছি এখন, মা ডাকছে, বের হব। একটা চুমু খেয়ে যা। রূপ দাঁতে দাঁত পিষে বলল, পারলে গুলি মেরে দিয়ে যেতাম। সেটা মারা কি বাকি রেখেছিস? ক্যাচক্যাচ বন্ধ করে ফোনটা রাখবেন প্লিজ। একটা কথা বলেই রেখে দিব, তুই আমাকে আর আপনি আপনি করবি না। তুমিটা শুনতে কি যে মিষ্টি মিষ্টি লেগেছে, কি করে বুঝাই এখন? বাড়ি আসলে বুঝাবো। রূপ একবার দরজায় নজর দিয়ে ক্লান্ত শ্বাস ফেলে বলল,
তুমি আমার দ্বারা সম্ভব না, সম্ভব হলেও আরও সময় প্রয়োজন। আর এসব নিয়ে পরে কথা হবে, এখন বাই। বলেই আর দেরি না করে ঠাস করে ফোন কেটে দিল রূপ। জাবিরের কাটার অপেক্ষায় থাকলে ফোন আর কাটা হবে না আজ। বহু ঝক্কি ঝামেলা করার পর এই বাড়িতে যখন আসে রূপ, ফোনে ফোনই এত পরিমাণ জ্বালায় লোকটা, তখন বিরক্তিতে ও নিজেই ভাবে কেন যে আসলাম। ফোনটা কেটে চোখের সামনে ধরে হেসে ফেলল রূপ। জাবিরের নামটা তখনও ভেসে আছে স্ক্রিনে। ও আলতো করে চুমু খেল জলজলে নামটার উপর। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব ৩৯। লেখিকা মেহরুন্নিসা মিমি। বিয়েভেনুয়া প্যারিস মাদাম, ওয়েলকাম টু প্যারিস। বিভিএ এয়ারপোর্ট থেকে বাসে করে বোভে শহরের রেল স্টেশনে এসেছে রূপ ও জাবির। সেখান থেকে ট্রেনে করে প্যারিসে এসে প্ল্যাটফর্মে নেমে রূপকে নামানোর জন্য হাত বাড়িয়ে কথাটা বলল জাবির। রূপ লক্ষ্য করেছে ওর নিজের স্বপ্নের দেশ হলেও প্যারিসের মাটিতে দাঁড়িয়ে যেন ওর চেয়ে হাজারগুণ খুশি জাবির নিজে। অথচ সে কর্মপ্রয়োজনে কত দেশে ঘুরেছে, তবে প্যারিস, রোম আর ভেনিস ঘোরার ইচ্ছে তার বহু আগে থেকেই ছিল। আর সেই ইচ্ছে পূরণের বেলায় সঙ্গী হিসেবে নিজের ভালোবাসার মানুষ প্রিয়সীকে পাশে পেয়ে তার প্রফুল্লতা আকাশের সীমানাও ছাড়িয়ে যাচ্ছে। হেসে ফেলে জাবিরের প্রসারিত হাত ধরে প্ল্যাটফর্মে নামে রূপ। তাকে প্যারিসে স্বাগত জানানোর জন্য সেও হাসিমুখে জাবিরকে ধন্যবাদ জানায় স্বল্প শেখা বিদেশি সেই ভাষায়। দো মেরসি বাকো মেসিও। রূপ নামতেই প্ল্যাটফর্ম ভর্তি মানুষের সামনে দুবাহু প্রসারিত করে জড়িয়ে ধরল ওকে জাবির। রূপ হেসে ফেলে মেকি ভয় দেখালো, হৃদয়ে কোনো রোমান্টিক বাসনা জেগে থাকলে ভালোই ভালোই কেটে পড়ুন মেসিও, আমার স্বামী কিন্তু দারুণ বদমেজাজি। মাদাম, প্যারিসিয়ান রমণীরা স্বামীকে শাড়ির মতোই পাল্টে পাল্টে ব্যবহার করে, সুতরাং ভয় নেই, আমার সাথে সাময়িকের জন্য ডেটে যেতেই পারেন। কথা বলতে বলতে ওরা একটি ইনফরমেশন ব্যুরোর সামনে এসে দাঁড়ালো। রূপ মুখ ভেঙচে বলল, প্যারিসিয়ানদের খবর জানি না, তবে বাঙালি নারীরা ধ্যানে জ্ঞানে সর্বোচ্চ পতিভক্তা, ভালো না বাসলেও তারা স্বামীকে মুহুর্মুহু অদলবদল করে না। জাবির ঠোঁট টিপে বলল, ইস, আপনার এই শুভ মনোভাবগুলো আরও আগে উদ্ভব হলো না কেন? তাহলে তো জীবনটা আরও উপভোগ্য হয়ে যেত এতদিনে। রূপ ভ্রু কুচকে বলল, এখানে এসে ওসব কথা তুলে খোঁচানোর খাহেস আছে আপনার? থেকে থাকলে এক্ষুনি আবার ট্রেনে তুলে দিন আমাকে, ফেরত যাব আজই বাংলাদেশে। জাবির আরও এগিয়ে এক হাতে রূপের কোমর জড়িয়ে বলল, বিদেশের মাটিতে দাঁড়িয়ে তোর রাগটার উপর কেমন একটা ভিন্ন রকম আভা দেখা যাচ্ছে। রাগও যেন বেশভূষা পরিবর্তন করে নতুন রূপে আবির্ভাব করছে। কোয়াইট ইমপ্রেসিভ। রূপ মুখ ভেঙচে অন্যদিকে মুখ ঘোরালো, কিন্তু জাবিরের হাতের বন্ধন থেকে মুক্ত করল না নিজেকে, বরং ও নিজেই যেন আরেকটু সেটে রইল। কাউন্টারের তরুণী মেয়েটি এতক্ষণ ওদের খুনসুটি দেখে হাসছিল। ভাষা না বুঝলেও সে এটা বুঝেছে ওরা দুজন তর্ক আর ঝগড়া করছে। জাবির অল্পবিস্তর ফ্রান্স ভাষা ও ইংলিশ মিলিয়ে বেশ কিছু ইনফরমেশন নিল রুট ও হোটেলের। সবশেষে ধন্যবাদ জানিয়ে ফিরে আসার সময় মেয়েটি ভাঙা ইংরেজিতে বলল, প্যারিস শিল্পী সাহিত্যিকদের মতো প্রেমীদেরও প্রিয় স্বপ্নের নগরী, ঝগড়া না করে উপভোগ করো প্রতিটি মুহূর্ত। প্যারিসের এই সময় জীবনে আর ফিরে আসবে না, দ্বিতীয়বার যদি আসো নতুন সময় তৈরি হবে, ততদিনে বদলে যেতে পারে জীবনে অনেক কিছু। জাবিরা রূপ হেসে সাই জানালে মেয়েটি এবার রূপকে উদ্দেশ্য করে বলল, হি ইজ মাচ হ্যান্ডসাম, চোখে চোখে রেখো, প্যারিসিয়ান মেয়েদের কাছে হারিয়েও ফেলো না জানো। রূপ চোখ ছোট করে জাবিরের দিকে একবার তোরে আজ খাইসি টাইপের লুক দিল, তারপর মাথায় এগিয়ে মেয়েটির কাছাকাছি গিয়ে প্রায় ফিসফিস করে বলল, চিন্তা করো না মিস, সে আমার আঁচলে বাঁধা, আমি বাঁধিনি, সে স্বইচ্ছায় বহু আগে নিজেকে আমার আঁচলে বেঁধে নিয়েছে। মেয়েটা মিষ্টি করে হেসে ওকে শুভকামনা জানালো। রূপও হাসি ফিরিয়ে দিয়ে মাথা হেলে শুভকামনা নিয়ে চলে এলো। হোটেলের বিলাসবহুল ধবধবে কামরায় প্রবেশ করে রূপ পিছন থেকে ব্যঙ্গ করল, মিস্টার হ্যান্ডসাম, শাওয়ার নেবেন? জাবির ফিরে ভ্রু কুচকে ঘাড়কাত করে অনুসন্ধানী দৃষ্টিতে দেখল রূপকে, ওর সারা মুখে কৃত্রিম কুটিলতা। জাবির বুঝল ইনফরমেশন ব্যুরোর মেয়েটাকেই ব্যঙ্গ করছে রূপ, হয়তো জেলাসও। জাবির মাথা সামান্য নাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আগে সেটাকে বাধ্যতামূলক করে নেই। মানে? জাবির রূপ করে এগিয়ে এসে খপ করে ধরল রূপের হাত, টেনে কামরার মাঝখানে এনে ছুঁড়ে ফেলল হোয়াইট ক্লাউড বেডটার উপর। রূপের মনে হলো একখণ্ড তুলতুলে মেঘের আস্তরণের ভেতর তুলিয়ে গেছে ওর দেহ। মুহূর্তেই জাবিরের শক্তপোক্ত গরনের দেহটা ঝুঁকে পড়ল ওর ওপর। হুট করে প্রবলভাবে পিষ্টক করায় এক মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল রূপের। পরক্ষণে তার স্বাভাবিক হতে হাত পা ছুঁড়ে শাসালো, কি করছেন? মাত্রই এলাম, এত বড় জার্নি করে, ফ্রেশ হয়ে রেস্ট নেওয়াটা জরুরি এই মুহূর্তে। জাবির নিজের শরীর দিয়ে রূপকে ঢেকে ফেলে পা দিয়ে চেপে ঝরল ওর পা দুটো। মাথা উঁচু করে নিজের হাতের ওপর উঠিয়ে মুখ ডুবালো গলায়। এলো পাথারি চুমুক খেয়ে রিল্যাক্সে উত্তর দিল, আমার কাছে এই মুহূর্তে তোকে কাছে পাওয়া ছাড়া অন্য কিছু জরুরি নয়, লেট মি লাভ ইউ এ লিটল।
প্রথমে একটানা প্লেন জার্নি, তারপর ট্রেনের পথ, অবশেষে ট্যাক্সি করে এই পর্যন্ত আসতে আসতে রূপের শরীর ভেঙে আসছিল অবসাদে। কিন্তু জাবিরের উষ্ণ বেমাতাল ছোঁয়া পেয়ে নিমিষে সেসব ভুলে ঠোঁটে ফুটল আবেশের হাসি। এক হাতে জাবিরের সিল্কি চুলের ভেতর হাত ঢুকিয়ে অন্য হাতে জড়িয়ে নিল তার পিঠ। চোখ বুজে উপভোগ করছে উন্মত্ত নেশায় ভরপুর এই ভালোবাসা। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা রূপকে নিঃশেষে আপন করেও যেন তৃপ্ত হতে পারে না জাবির। তাই তো হুটহাট যখন তখন বারবার বুকে চেপে ধরে কঠিন করে। রূপ বুঝতে পারে বিশেষ এই মুহূর্তে শুধু দৈহিক তাড়নাই নয়, সাথে ভালোবাসার উন্মাতাল অনুভূতি এক হয়ে দুয়ের সংমিশ্রণে জাবির পাগলপ্রায় হয়ে পড়ে তখন। দিশেহারা বোধ করে ভাবে কেবল এটুকুই যথেষ্ট নয়, রূপকে আরও কাছে চাই তার, আরও গভীরে, বুকের একদম সংগোপন সুরক্ষিত কুঠুরিতে। এটুকু ভালোবেসেও যেন সে সন্তুষ্ট হতে পারে না, তার আরও প্রয়োজন রূপের ভালোবাসা। প্রিয়সীর ভালোবাসায় পিপিসায় অস্থির বোধ করে সে ক্ষণে ক্ষণে। তার এই অস্থিরতা রূপের দৃষ্টি এড়ায় না। ও যতটুকু পারে জাবিরকে কঠোরভাবে জড়িয়ে রাখে নিজের সাথে। জাবিরের ভালোবাসায় সিক্ত হয়ে ভালোবাসা ফিরিয়ে দিতে চেষ্টা করে সমানভাবে। ঠেসে মুখ গুজে রাখে তার বুকের নিরাপত্তায়, আর ভাবে কেন সে এতদিন দূরে রেখেছে এই পাগলটাকে। কত কষ্টই না পোহাতে হয়েছে তার ওকে পাওয়ার আগ্রহে। নিজের প্রতি অসন্তুষ্টি দীর্ঘশ্বাস ফেলে জাবিরের ঘাড়ে মুখ লুকায়। পুরো প্যারিস শহরটা সেইন নদীর দ্বারা দুই ভাগে বিভক্ত। নদীর উত্তর পাশটাকে বলা হয় রাইট ব্যাংক, যেখানে গিভেন্সে, শ্যানেল ও ডিওরের মতো বিস্তর নামদামি দোকানপাট, কোম্পানি, অফিস, বাড়িঘর আরও বহু স্থাপনা রয়েছে। দক্ষিণ পারে লেফট ব্যাংক, ছাত্র আর মধ্যবিত্তের এলাকা। স্টুডেন্টস হল আর বেশিরভাগ হোটেলগুলো এপাশে গড়ে ওঠায় বিদেশি ট্যুরিস্টদের ভিড়ও এপাশে বেশি। ওপারের বিলাসবহুল বাড়িগুলোর উপর যখন রাতের আধারের সাথে নিস্তব্ধতা নেমে আসে, এপারের রাস্তায় তখনও ছাত্রছাত্রী ও বিদেশি ট্যুরিস্টদের কোলাহল। বিশেষ করে এই সময়টা, অর্থাৎ জুন ইন প্যারিস, বহুল প্রচলিত এই কথাটা সত্য বলে প্রমাণিত হল জাবির ও রূপের কাছে। তেমনই এক জুনের সন্ধ্যায় জাবির রূপকে নিয়ে এলো মারিনা দি প্যারিস রেস্টুরেন্টের রুফটপে। সেই নদীর পার ঘেঁষে রেস্টুরেন্টটির ছোট্ট টেবিলে দুজন মুখোমুখি বসেছে। রূপের পরনে দেশীয় পোশাক নেই। জাবিরের অনুরোধ রক্ষার্থে পড়তে হয়েছে স্কিনি জিন্সের সাথে লং শার্ট, সাথে ওয়েস্ট বেল্ট। মুখে সামান্য ফাউন্ডেশনের সাথে হালকা রঙের লিপস্টিক। খোলা স্ট্রেইট চুলগুলো উন্মত্তভাবে নিত্য জুড়েছে যেন। সেদিকে তাকিয়ে থেকে জাবির নিজের ঠোঁট কামড়ে ধরল। রূপ বিমোহিত অপলক দৃষ্টিতে আশেপাশের পরিবেশ দেখছিল। জাবিরের পরিবেশ দেখার আগ্রহ কম, প্রেয়সীকে দেখার আকর্ষণ আর লোভী তার অতিরিক্ত। এক মনে তাকিয়ে থেকে হুট করে সে আলতস্বরে গুনগুন করে উঠল। বিদেশের মাটিতে সে গলায় তুলল খাঁটি বাঙালি শব্দের নিত্য পরিচিত সেই সুর। হাজার কবিতা, বেকার সবিতা, হাজার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জানা, সে প্রথম প্রেম আমার রূপাঞ্জানা। ঝট করে তাকালো রূপ জাবিরে মহাবিষ্ট মুখে। ও নিজের চোখেও চিকচিক করছে একঝাঁক তৃপ্ততা। ঠোঁট সামান্য চেপে ভ্রু হালকা কুঁচকে চাপা হাসি নিয়ে প্রশ্ন করল, সেই দিন ইচ্ছে করে গিয়েছিলেন এটা, তাই না? ইউ আর রাইট ম্যাম। জাবিরের বলা সেই বাক্যে যেন অসহনীয় সুন্দর এক আওয়াজ ছিল, যা তীরের মতো হৃদয়ে আঘাত এনে রূপকে স্মরণ করিয়ে দিল সে শুধুই জাবিরের। রূপ ঘাড় সামান্য কাত করে অনুযোগ করল, হাউ ক্যান ইউ বে দ্যাট মাচ টিয়ারিং? লজ্জা করেনি? কেউ যদি কিছু বুঝে ফেলত? তাতে বরং আমার উপকারই হতো। জাবিরের দ্বিধাহীন জবাবে ঘাড় ফিরিয়ে নিঃশ্বাস ফেলে অবশেষে হেসে ফেলল রূপ। আবার ফিরে বলল, কচু হতো, আমি নিজেই বুঝতে পারিনি। ইনফ্যাক্ট গানটাই শুনিনি কখনো। পরে সার্চ করলেও ভেবেছি সত্যি আপনি ভুল গিয়েছেন। সুন্দরী রমণীরা সঠিক জিনিস বুঝতে একটু সময় নেবে, এইটাই স্বাভাবিক। কারণ মাত্রাতিরিক্ত সুন্দরী নারী ইকুয়াল টু সীমাহীন নির্বোধ নারী। রূপ চোখ রাঙিয়ে রাখতে গিয়েও রাখতে পারল না। হুট করে হেসে ফেলল গা কাঁপিয়ে। নিঃশব্দ সেই হাসি ধীরে ধীরে রূপ নিল সশব্দ ঝঙ্কারে। হাসির দমকে গা দুলছে ওর। হাসি একটু কমিয়ে গলা ঝেড়ে বলল, আর পুরুষ খুব বোধসম্পন্ন, বুদ্ধিমান। তাই বলে বুদ্ধির তীব্রতায় বাড়িতে আসা অতিথিকন্যার ওপর কুনজর দিবেন, উত্ত্যক্ত করে বিয়ে করে নিবেন? জাবির চেয়ারে হেলান দিয়ে পায়ে পা তুলে বসেছিল। এবার হাত দুটো বুকের কাছে ক্রস করে বেঁধে সপ্রতিভ কণ্ঠে বলল, শুধু অতিথি কন্যা নয়, আমার কাছে তুই সেই অতিথি পাখির মতো যে প্রয়োজনের সময় ভিনদেশে আশ্রয় নিতে গিয়ে হুট করে প্রেমে পাগল করেছে উন্মাদ কাখি পোষককে। এরপর আজীবনের জন্য সেই পাখি প্রেমিকের খাঁচায় বন্দিত্ব স্বীকার করে নিয়েছে আমার জীবনের বিশেষ সেই অতিথি পাখি তুই। রূপ বেশ মজা নিয়ে শুনল জাবিরের কথা। এমন সময় রেস্টুরেন্টের সার্ভার এসে ওদের অর্ডার নামিয়ে রাখল টেবিলে। অল্প বয়স্ক বিদেশি তরুণ হাসি মুখে বলল, প্রফিতে জন, অর্থাৎ এনজয় করুন বা উপভোগ করুন। সে হাসি মুখে বিদায় নেওয়ার পর রূপ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জানেন, আমার এখনও বিশ্বাস হতে চাচ্ছে না আমি সত্যিই এখানে এসেছি।
আমার স্বপ্নের দেশ, কল্পনার রাজ্য। জাবির সুন্দর গলায় বলল, কাল বিশ্বাস হবে, নিশ্চিন্তে থাক। কাল কি হবে? ট্যুরিং শুরু করব, আজ রেস্ট নে, এরপর আর সুযোগ পাবি না রেস্টের জন্য। 15 দিনের জন্য রেস্ট বয়কট করলাম, যান। প্যারিসের বিখ্যাত এক্সটেন্সিভ কফি, লে ম্যানুফ্যাকচার দে ক্যাফে এর কাপটা তুলে ছোট করে চুমুক দিল রূপ। অত্যধিক তেতো নয়, মসৃণ ও ভারসাম্যপূর্ণ স্বাদ। চুমুকের পরও সেই স্বাদ মুখে লেগে থাকছে দীর্ঘক্ষণ। সেই সাথে ফ্লেভার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম, হয়তো বেরি বা বাদামের ফ্লেভার সামান্য পরিমাণে মিশ্রিত। অদ্ভুত চমৎকার একটা স্বাদ। রূপ আবেশিত সন্তুষ্ট চিত্তে বলল, বিডিটি 2500 টাকা কাপ হলেও টাকাটা বৃথা যায়নি। আমি মুগ্ধ হলাম বিচিত্র এই স্বাদে। জাবির ততটা মুগ্ধ হল না। সে পরপর কয়েকটা চুমুক দিয়ে কাপ নামিয়ে বলল, আর একটু বিনস থাকলে ভালো হতো। সবাই তো এত তিতকুটে খায় না আপনার মতো। লাইট হলে সবাই খেতে পারে, কিন্তু ডিপ হলে যারা রেগুলার নয় তাদের সমস্যা হবে। তাছাড়া এক্সট্রা বিনস আর সুগার তো দিয়েই গেল, আপনি মিক্স করে নিন স্বাদ মতো। ইটস ওকে, এটা স্বাদটাই হয়তো লাইটনেসে, তাই এটাই উপভোগ করি আপাতত। রূপ আবার চুমুক নিয়ে আশেপাশে তাকালো। হঠাৎ ওর চোখ পড়ল অনতি দূরের এক টেবিলে একজোড়া যুবক যুবতীর উপর। ওদের কাণ্ড দেখে বিস্ময় হা হয়ে গেল। মুহূর্তেই চোখ সরিয়ে কপালসহ চোখ চেপে ধরল হাতে। ওর এই ভঙ্গিমা লক্ষ্য করে জাবির পিছনে ঘুরে দেখল পাশাপাশি বসা চুম্বনরত সেই প্রেমী যুগলকে। রূপ হাত সরিয়ে বলল, উফ, আপনার আবার তাকাতে হলো কেন? জাবির ঠোঁট টিপে বলল, কিস করছে ওরা, তুই লজ্জা পেলি কেন? আমি এমন সিন খোলামেলাভাবে দেখেছি নাকি আগে? রূপ কথাটা শেষ করতেই জাবির হুট করে উঠে চেয়ার টেনে এনে ওর পাশাপাশি বসে পড়ল। ওর ঘাড়ের এক পাশে হাত রেখে নিজের দিকে ওকে ফিরিয়ে বলল, আজ দেখেই যখন ফেলেছিস অভিজ্ঞতাটা অর্জন করে নে। এক পলক সময় না নিয়ে সাথে সাথে রূপের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল সে। চুম্বনে আবদ্ধ থেকেই চোখ বিস্ফোরিত হতে চাইল রূপের। পরক্ষণে খিচে চোখ বন্ধ করে ফেলল। আশেপাশে এত মানুষ, এত কোলাহল, এর মাঝে জাবির কি করে পারল এমন একটা কাণ্ড করতে? অন্য টেবিলের কাপড়টা না হয় বিদেশি, তাই অভ্যস্ত, কিন্তু ওরা তো আর তেমন নয়। মিনিট পাঁচে ওর ঠোঁটে নিজের মনমতো তাণ্ডব চালিয়ে জাবির যখন ছাড়ল, নিমিষে বুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল রূপ। চিবিয়ে চিবিয়ে বলল, ইউ শেমলেস লোক। জাবির হেসে ফেলে আবেশিতভাবে ঠোঁটে জিভ বুলালো নিজের। গা জ্বালানো হাসি হাসতে বলল, ইয়োর ডেলিকেট লিপস টেস্ট লাইক হেভেন। রূপ চোখ রাঙিয়ে টাকালে, আবার বলল, চল উঠি, রাইট ব্যাংক থেকে কিছু শপিং করা উচিত তোর। বিখ্যাত ব্র্যান্ডের দোকানগুলোতে ঘুরে ঘুরে রূপশুদ্ধ প্রসাধনীর জিনিস কিনে বেড়ালো অসংখ্য, পার্টস থেকে শুরু করে হেয়ার ক্লিপ পর্যন্ত। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাবিরের নিজ থেকে কিনে দেওয়া পারফিউমটা। মিস ডিওরের আইরিশ ঘ্রাণযুক্ত ইউদে পারফিউমটা ওকে গিফট করল জাবির। শপিং শেষে সেইন নদীর পাড়ে দাঁড়িয়ে অসংখ্য ছবি তুলল রূপ। সূর্যাস্তের ছবিগুলো দারুণ হচ্ছে। একসময় ক্যামেরা ঘুরিয়ে রূপ জাবিরের ছবি তুলল কয়েকটা। জাবির ভ্রু কুচকাতেই ও পোজ পাল্টে নিজের একটা হাত রাখল জাবিরের বুকে, কালো শার্টের উপর। জাবির ওর হাতটা আরেকটু শক্ত করে বুকে চেপে ধরতেই রূপ পটাপট ক্লিক করে নিল অগণিত। পরের কতগুলো দিন ওরা পুরো প্যারিস শহর ঘুরল। আইফেল টাওয়ারের উঠা থেকে শুরু করে মিউজিয়াম পরিদর্শন পর্যন্ত আরও বহু জায়গায় পদার্পণ হল ওদের। লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী সেই শিল্পকর্ম মোনালিসা দেখল লুভ্র মিউজিয়ামে। লুভ্র পৃথিবীর বিখ্যাত মিউজিয়ামগুলোর একটা। সেখানে সংরক্ষিত আছে রোমান, ব্রিটিশ, ইজিপশিয়ান, ওরিয়েন্টাল অ্যান্টিক্স, ভাস্কর্য, নেপোলিয়নের মুকুটের সাথে বহু রাজকীয় ধনরত্ন, মণিমুক্তা, ধীরে জহরাত। মিউজিয়াম, পার্ক, মল সব ঘুরে ঘুরে সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছে ওরা। মাত্রই দেখে এসেছে প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত গির্জা বা ক্যাথিড্রাল নট্রে-ডেম। প্যারিসের ভাষায় নট্রে-ডেম হলেও বাংলাদেশ এটাকে নটর-ডেম উচ্চারণ করা হয়। বাংলাদেশের নটর-ডেম প্রতিষ্ঠানটা ফ্রান্সেরই ক্যাথলিক ধর্মীয় সংগঠনের দ্বারা তৈরি। 7টা দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারছে না রূপ। আজই প্যারিসে শেষ দিন। 2 ঘন্টা রেস্ট নিয়ে ওদের পরিচিত ও রূপের প্রিয় মারিনা দ্য প্যারিস রেস্টুরেন্টে ডিনার করতে যাবে ওরা। রূপের খুব পছন্দ সেইন নদীর পাড়ে বসা সন্ধ্যাগুলো। হোটেল থেকে কাছে হাওয়ায় প্রায় প্রতিদিনই এসেছে। সূর্য ডোবার পরও অনেক রাত পর্যন্ত আলো থাকে এখানে। রাস্তায় তো বাধ্যতামূলক ছড়িয়ে ছিটিয়ে আছে মিউনিসিপ্যালিটির বাতি, কিন্তু রূপের মনে হল এগুলোর প্রয়োজন ছিল না। ইউরোপে এখন হোয়াইট নাইটের সময় চলছে, প্রায় সারা রাতই লোকজনের আনাগোনা রাস্তায়, সবই ট্যুরিস্ট। আজও ওরা বসল রুফটপের কিনার ঘেঁষে ছোট্ট টেবিলে। টেবিলগুলোর আকৃতি দেখলে বোঝা যায় সবই কপত কপতি প্রেমী যুগলের জন্য। রূপকে অবাক করে জাবির একটা লাইট ওয়াইন অর্ডার করল। রূপ ভ্রু কুচকে বলল, বিদেশের মাটিতে আছেন বলে কি জাত সংস্কৃতি ভুলে যাচ্ছেন?
জাবির আড়মোড়া ভেঙে বলল, প্যারিসিয়ান ওয়াইন ট্রাই না করেই চলে যাব? মহা বোকামি হবে। তুইও একটু টেস্ট কর, দারুণ অভিজ্ঞতা পাবি। আপনার এসব খেয়ে অভ্যেস আছে তাই না? অথচ আমি ভাবতাম শুধু সিগারেটই সীমাবদ্ধ আপনি। অভ্যেস নেই, তবে দেশের বাইরে গেলে স্থানীয়টা ট্রাই করি, আর অফিসের পার্টি থাকলে দু একটা সিপ নিই। আহ, কি মহা কৃতিত্বটাই না বর্ণনা করছেন। আর কখনো এসব ছাইভস্ম জিভে রাঙাতেও ছোঁয়াবেন না। জাবির ওয়াইনের গ্লাসে হালকা চুমুক দিয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। রূপ কটমট করে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ সরাল। মুখ ভার করে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, কি করে দিন চলে গেল? কাল সকালেই চলে যেতে হবে ভেবে কিচ্ছু ভালো লাগছে না। না লাগারই কথা, অল্প কয়েকটা দিন থেকেছি, অথচ মনে হচ্ছে যুগ যুগের পরিচিত এই নগরী। ডোন্ট বি সো স্যাড, খুব সুন আবার আসবো আমরা। রূপ প্যারিসের আকাশে উদিত বাঁকা চন্দ্রের দিকে অনমনে তাকিয়ে থেকে বিড়বিড় করে পুনরাবৃত্তি করল, আবার আসব, আবার আসব। অষ্টম দিনে প্যারিস থেকে ট্রেনে চড়ে সুইৎজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা হয় ওরা। সুইৎজারল্যান্ড হচ্ছে রূপের আরেকটা স্বপ্নের দেশ। কত কত সময় দীর্ঘক্ষণ ধরে ফোনে দেখত সুইৎজারল্যান্ডের গ্রীষ্মকালীন সবুজ পাহাড়িয়া ভূমিগুলো। কখনো সামনে আসত বরফে ঢাকা বিশাল উঁচু উঁচু পর্বত, তারই পাশে বয়ে চলা টলটলে হ্রদের ভিডিও। সেসব দেখে রূপের যেন নিঃশ্বাস ঘল হয়ে যেত। এত অপার্থিব সৌন্দর্য যে পৃথিবী নিজের বুকে ধারণ করে রেখেছে, তা বিশ্বাস হতে চায় না রূপের। যেমন এই মুহূর্তে বিশ্বাস হতে চাইছে না ও সত্যিই নিজের স্বপ্নপুরীর উদ্দেশ্যে পা বাড়িয়েছে। ট্রেন যত এগোচ্ছে, স্বপ্ন ছোঁয়ার পথ খাটো হচ্ছে। রূপ ভাবে, জাবির যে কিভাবে কখন এত এত তথ্য আহরণ করে রেখেছে রূপের ব্যাপারে, ও টের পাওয়ারও সুযোগ পায়নি। ট্রেনে বসে জাবির প্যারিস স্টেশন থেকে কেনা একটা ম্যাগাজিন পড়ছিল। হুট করে রূপ তার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। জাবির এক পলক তাকিয়ে বলল, কি হচ্ছে রূপ, এত অস্থির অস্থির করছিস কেন? কাঁধে মাথা রেখে একটু ঘুমা, কাল সারারাত বিদায়ের দুঃখে ঘুমাতে পারিসনি। রূপ মুখ ফুলিয়ে অসহায় স্বরে বলল, চলুন না, আমরা এখানে থেকে যাই। জাবির কিছুক্ষণ ওর নিচু মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুই বিদেশে স্যাটেল হতে চাস? হোয়াটস আ বিগ ডিল? এটা আমাদের জন্য তেমন কোনো বিষয় নয়। রূপ কাঁধ ছেড়ে মুখ উঠিয়ে মুখ গোল করে নিঃশ্বাস ফেলে বলল, উফ না রে ভাই, আমি তো জাস্ট আবেগের তাড়নায় বললাম এটা। বিবেকটা নেমে এক সাইডে চলে গিয়েছিল। এখন কি তবে ফিরেছে জায়গা মতো? রূপ জাবিরের দুষ্টুমি উপেক্ষা করে আবার কাঁধে মাথা রাখল। জাবির বলল, জায়গা মতো ফিরে থাকলে বিবেকের উপস্থিতির প্রমাণস্বরূপ এক্ষুনি একটা চুমু খা। রূপ মুখ তুলে তাকাতেই জাবির বলল, লিপসে কিন্তু। রূপ কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে অবশেষে জাবিরকে থমকি দিয়ে সত্যি সত্যি চুমু খেয়ে বসল তার ঠোঁটে। ঠাস করে চুমু খেয়ে মাথা নামিয়ে এবার আর কাঁধে নয়, বরং বিড়াল ছানার মতো বুকে গুঁজল মাথাটা। জাবির কিছুক্ষণ থম্ব হয়ে থেকে ঠোঁট কামড়ে বলল, আপনি দেখছেন দিন দিন আমার ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছেন ম্যাডাম। এভাবে চললে আমি আরও উচ্ছৃঙ্খল হয়ে যাব তো। রূপ বিড়বিড় করে বলল, যেন সে কত শৃঙ্খল। জাবির ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতেই হঠাৎ আর্তনাদ করে উঠল রূপ, ইস, আমার বাচ্চাগুলো জানি কেমন আছে আমাকে ছাড়া। জাবির আতকে উঠার ভান করে বলল, তুই আবার বাচ্চা পয়দা করলি কবে? সেদিন মাত্র বাসর করলাম। রূপ জাবিরের বুকে আন্তচাপড় মেরে বলল, উফ, আমার কুচু পুচু। জাবির দাঁত চেপে বলল, ওরে কুচুপুচুর বাচ্চা, 1000 মাইল দূর আসার পরও আমার বউটাকে কিছুতেই আমার একার আধিপত্যে ছাড়ছে না। এখানেও মাথার ভেতর ঢুকে বসে আছে। রূপ আবার বুকে আঘাত করতেই জাবির হাতের চাপ বাড়িয়ে আরও জড়িয়ে নিল ওকে। ম্যাগাজিনটা পাশে সরিয়ে আলতো করে হাত বোলাতে লাগল ওরে চুলে। এসে রূপ ঘুমিয়ে পড়ল একসময় জাবিরের বুকের ভেতর। চলবে। সেই প্রথম প্রেম আমার। রূপাঞ্জনা। পর্ব 40। লেখিকা মেহেরুন্নিসা মিমি। জুরিখে পৌঁছে হোটেল সে গার্টেনে চেক ইন করল ওরা। হোটেলের পাশেই টলটলে লেকের মনোরম পরিবেশ। রূপ ছেলেমানুষী উচ্ছ্বাসের স্বরে বলে উঠল, এই লেকটা আমাকে অরণ্যগ্রামের ঝিলটার কথা মনে করিয়ে দিল। শুনুন, আমাকে অবশ্যই আরও একবার নিয়ে যাবেন ওই ঝিলের পাড়ে। আমি আবার থাকতে চাই প্রকৃতির সমারোহে ঘেরা সেই কটেজটাতে। জাবির ওর হাত টেনে লিফটে উঠে মাথা নুইয়ে নাটকীয়ভাবে বলল, জো হুকুম, আপনার আদেশ শিরোধার্য মহারানী। একবার নয়, শতাধিকবার নিয়ে যাব। রূপ হেসে কুটি কুটি হল। জাবিরের বলার ভঙ্গিমায় হাসতে হাসতে বলল, আপনি কিন্তু ধীরে ধীরে ভদ্রলোক হচ্ছেন। সবই আমার কৃতিত্ব, বুঝলেন? জাবির মাথা আবার সামান্য ঝুঁকিয়ে বলল, মেনে নিলাম, নো আর্গুমেন্ট।
রূপ এবার হাসি থামিয়ে ভ্রু কুঁচকে সন্ধানী দৃষ্টিতে তাকাল। তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, এতদিন বারবার আমাকে জিজ্ঞেস করেছেন আমার কি হয়েছে। আজ আমি জিজ্ঞেস করছি, আপনার কি হল? আমি ইতিবাচক চিন্তাভাবনা শুরু করার পর থেকে আপনি চট করেই কিভাবে একদম পরিবর্তন হয়ে গেলেন? কি ধরনের পরিবর্তন? জোয়ারে উত্তাল সমুদ্র হঠাৎ ভাটিতে পড়লে যেমন শান্ত হয়ে যায়, খানিকটা তেমন। হোটেলের দরজার উপর বিরাট করে লাল হার্টের ভেতর সাদা অক্ষরে লিখা হানিমুন সুইট। সেটা দেখে গলা ঝাড়ল রূপ সামান্য। জাবির লকে পাঁচকার চেপে দরজা খুললে ভিতরে ঢুকল দুজন। রূপ এক পা এগিয়েছিল, দরজাটা বন্ধ করেই হাত ধরে হুট করে টান দিল ওকে জাবির। রূপকে টেনে আছে আনল নিজের বুকের উপর। দরজার সামনেই একপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল ওকে সহ। হঠাৎ কাণ্ডে রূপ অবাক হলেও চুপচাপ মাথা রাখল জাবিরের বুকে। জাবির এক হাতে ওর কোমর জড়িয়ে অপর হাতে কাঁধ জড়িয়ে সজোরে চেপে ধরে ভারী গুমোট স্বরে বলল, জানি না কেন রূপ, তোর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে গেলেও অসহ্যকর এক হাহাকারের সম্মুখীন হই। এই তো তুই সাথেই আছিস, বুকেই জায়গা করে নিয়েছিস, তবুও বড্ড হাঁসফাঁস লাগে। আমি কখনো এতটা বিচলিত হইনি নিজেকে নিয়ে। ইদানিং হতে হচ্ছে। মনে হচ্ছে বাজেভাবে আমি আসক্ত, অবসেসড হয়ে পড়েছি তোর প্রতি। আগেও ছিলাম, তবে তুই আমাকে আপন করে নেওয়ার পর সেটা সীমা পরিসীমা ছাড়িয়ে মাত্রার বাইরে ছুটে চলেছে অবিরত। রূপের মুখে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। আজও সে প্রতিবারের মতো আরেকবার নিজেকে ধিক্কার দিল। এই উন্মত্ত প্রেমিকের তাল প্রেম সে কি করে অদেখা করেছে এতদিন? এই পাপের জন্য ওর শাস্তি হওয়া উচিত, ভাবল রূপ। রূপ জাবিরের অস্থির ছুটে চলা হৃৎস্পন্দন বেশ মনোযোগে কিছুক্ষণ শুনে বলল, তাহলে কি আমার আপনাকে আপন করাটা ঠিক হয়নি? জাবির রূপকে বুক থেকে উঠিয়ে রুমের দিকে টেনে নিয়ে বলল, তোর উল্টাপাল্টা বোঝার অভ্যাস চড়িয়ে ছাড়ানো ছাড়া বিকল্প কোনো উপায় দেখছি না। হানিমুনে এসে মারতে চাচ্ছেন আপনি আমাকে? হাউ রুড! জাবির রূপের হাত ছেড়ে নিজের কাপড় বের করল। চেঞ্জ করে রেস্ট নে, 3 দিন থাকবো এখানে, তাই আজ আর দূরে কোথাও বেরোব না। সারা দুপুর ঘুমিয়ে কাটিয়ে বিকেলের পর জাবির রূপকে লেকের পার ঘুরতে নিয়ে গেল। জাবিরের পরনে প্যারিসে কেনা সাদা রঙা কার্ডিন স্পোর্টস শার্টের সাথে গ্রে স্ল্যাক্স। রূপ পরেছে সিল্কের পাতলা হালকা পার্পল রঙা লং ড্রেস। নিচু হিলের পর্যায়ে নেমেছে সেটা। গলায় পাতলা স্কার্ফ জড়ানো, যেটা বুকের নিচে নেমেছে। বুকের উপর কিছু একটা না পড়লে ভীষণ অস্বস্তি হয় ওর। লেকের পাড়ের গোধূলির আলোতে রূপকে দেখতে গ্রিক দেবী আফ্রোদিতির প্রতিচ্ছবি মনে হচ্ছে জাবিরের কাছে। সে পরিবেশ না দেখে নিজের প্রেয়সীকেই দেখে চলেছে। হাতের ভাঁজে হাত রেখে হেঁটে যাচ্ছে দুজন। মৃদুমন্দ বাতাসে রূপের গা থেকে মিস ডিওরের মন মাতানো মিষ্টি সুবাস ভেসে আসতেই সেটা বুক ভরে টেনে নিল জাবির শ্বাসের সাথে। রূপ জানে এটা জাবিরের প্রিয় ব্র্যান্ড, তাই সেটা মোড়ক খুলে এখানেই উদ্বোধন করে ফেলেছে ও। মাখতে বলেনি নিজের গায়ে। ইদানিং জাবির যেভাবে দেখতে চায় সেভাবেই নিজেকে সাজায় রূপ। এজন্য জাবিরকে না জানিয়ে সে রাখবে, জেনেও তার পছন্দের একটা কাজ করেছে ও। পছন্দের বিষয়, কিন্তু শুনলে রাগ হবে। জাবির সে আসার সময় রূপকে কোনো শাড়ি আনতে দেয়নি, ভ্রমণে অসুবিধা হবে তাই। কিন্তু রূপ লুকিয়ে এক ফাঁকে ঠিকই তোয়ালের আড়ালে 2টো জর্জেট শাড়ি এনেছে, হুট করে পড়ে চমকে দিবে একদিন। ওর কানে এখনও বেজে উঠল জাবিরের সেই অনুরক্ত শব্দগুলো। শাড়ি পরলে তোকে বউ বউ লাগে জান। আফনান জাবিরের বউ, তার প্রিয়তমা। মিসবিহেভ টুকতে মনটা ছটফটিয়ে উঠে। এরপরের উন্মাদনাগুলো মনে পড়তেই রূপের মনে হল ওর গালগুলো এখনও লালচে হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে কাফে ওরিয়েনোতে আসে ওরা। মারিনা দে প্যারিসের মতোই লেক বেষ্টিত একটা জনবহুল রেস্টুরেন্ট। গাছপালার আড়ালে পাহাড়ের পাদদেশে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টটা। সেখানে ঘণ্টাখানেক কাটিয়ে আবার হোটেলে ফেরার জন্য আগের সেই মেঠো পথ ধরেই এগোয়। পথমধ্যে গাছের আড়ালে 2টো খরগোশ ছানা দেখে জাবিরকে থামায় রূপ। আস্তে করে খরগোশগুলোর পাশে দূরত্ব রেখে দাঁড়িয়ে ছবি তুলে দিতে বলল। জাবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ফোনের জান নিয়ে সিনিমিনি করাটা কি ঠিক হচ্ছে? একেবারে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা করে ছাড়ছিস। রূপ সূচক শব্দ করে বলল, ছবি তুলে স্মৃতি রাখতে হবে না?
চুপচাপ তুলেন তো। আপনি প্যান করতে করতে ওরা আবার চলে না যায়। জুরিখে 2 দিন কাটিয়ে জেনেভায় আসে ওরা। 2000 বছরের ইতিহাস নিয়ে পৃথিবীর সুন্দরতম অবস্থানে অবস্থিত রূপনগরী জেনেভা। অল্প খানিকটা সময় রাতে ঘুমিয়ে কাটিয়ে বাকিটা সম্পূর্ণ ঘুরে ঘুরে কাটাল ওরা। প্রতিটা স্থাপনার ইট পাথরও যেন রূপকে স্তম্ভিত করছে প্রতিবার। ও একটা কথাই উচ্চারণ করে চলেছে বিড়বিড় করে, যেটা ও মোবাইলে দেখার সময় করত। হ্যাভেন অন আর্থ। প্যারিসের চেয়েও বেশি ঘোরাঘুরি করল সুইজারল্যান্ডের প্রতিটি স্থানে। নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিয়ে রূপ শুধু বাইরেই কাটাতে লাগল। মনে হচ্ছে 1 মিনিট নষ্ট করা মানে অনেক কিছু পরিদর্শন মিস করে ফেলা। অথচ 2 চোখ ভরে যত ইচ্ছা দেখে নিতে চায় ও। চলে গেলেই তো সব শেষ। জেনেভাতেও 2 দিন কাটিয়ে ওরা সেন্ট মরিশে আসে। ছোট বড় পাহাড় বেষ্টিত এই শহর পৃথিবীর নামিদামি সেলিব্রিটিদেরও আকর্ষণের স্থান। চারপাশ যত দেখছে ততই অবাক হচ্ছে রূপ। ফোনে দেখে আসা দৃশ্যাবলী আজ সচক্ষে দেখেও যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে বারবার। 2 চোখ ভরে মন ভরে দেখে স্বপ্ন পূরণ করে নিচ্ছে ও। রূপের ইচ্ছাতেই এইবার একটা গেস্ট হাউসে উঠেছে তারা। শহর থেকে কিছুটা বাইরে পাহাড়ের নিম্নদেশে একটা প্রশস্ত মাঠের মতো এরিয়াতে গেস্ট হাউসটা। গেস্ট হাউসের সামনে অল্প একটু জায়গা পেরোলেই বিরাট একটা দিঘি। ওপারে দিঘির প্রায় পার ঘেঁষে পাহাড় উঠে গেছে। পর্যটন অফিসে গেস্ট হাউসে তার আশেপাশের কিছু রঙিন ছবি দেখেই জায়গাটা পছন্দ হয় রূপের। আর তার মনোবাসনা রক্ষা না করা জাবিরের কাছে অসাধ্যর মতো হয়। বিকেলে গেস্ট হাউসের বেডরুম সংলগ্ন নিচু বারান্দায় বসে কফি খেতে খেতে গল্প হচ্ছিল দুজনের মধ্যে। বারান্দার দেয়াল কোমর পর্যন্ত উঁচু। জায়গাটা শহরের বাইরে হওয়ায় প্রথমে আপত্তি ছিল জাবিরের, কিন্তু এখন পরিবেশটা দেখে মনে হল এখানে না এলেই বরং মহাভুল হয়ে যেত একটা। ইট পাথরের শহুরে জীবনের বাইরেও যে একটা আলাদা পৃথিবী আছে খুব কাছেই, সেটা উপলব্ধি করা হয়নি কখনো। আজ এই নির্জনে বসে তাই রূপের প্রতি বেশ কৃতজ্ঞ বোধ করল জাবির। এটা হচ্ছে এমন এক পরিবেশ যেখানে ভালোবাসার মানুষের গুরুত্ব আরও কঠিনভাবে অন্তরে অনুভব করায়। রূপ কফিতে চুমুক নিয়ে কাপ নামিয়ে জিজ্ঞেস করল, এখান থেকে নেক্সট কোথায় যাব? জাবির উত্তর দিল, ভেনিস। রূপ মাথা নাড়াতে জাবির একটু কড়া স্বরে বলল, এত দূরে চেয়ার পেতে বসেছিস কেন? কাছে আয়। রূপ ভ্রু কুচকে মুহূর্তেই রেগে উঠে বলল, ভালো করে সফট ভয়েসে বলা যেত না? আসব না আমি, যার প্রয়োজন সে আসুক। ম্যাডাম, প্লিজ আমার গা ঘেঁষে বসার মতো মহৎ কর্মটা করে আমায় ধন্য করবেন প্লিজ। বললাম ভালো করে, নাও কাম হেয়ার। রূপ মুখ ভেঙচে বলল, অর্ডার করছে বসে বসে আমাকে? জাবির তুলল, আমি আসলে কিন্তু টেনে রুমে নিয়ে দরজার বাইরে নো ডিস্টার্ব কার্ড ঝুলিয়ে 7 দিন বন্দি করে রাখব তোকে। রূপ চোখ ছোট করে কুটিল দৃষ্টিতে তাকিয়ে বলল, পারলেই করে দেখান। কথাটা শোনার সাথে সাথে সেন্টার টেবিলের উপর থেকে পা নামিয়ে চট করে উঠে দাঁড়াল জাবির। সে পা বাড়ানোর আগেই ঠাস করে কাপটা টেবিলে রেখে এক দৌড়ে বারান্দা পেরিয়ে একদম রুমেরই বাইরে চলে গেল রূপ। হাউসটার সামনে থেকে ঘুরে একপাশে ওদের বারান্দা বরাবর মাঠে নেমে জাবিরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। ওকে সেখানে দেখে জাবিরও রুম ছেড়ে বের হল। কয়েক কদম পেরোলেই দিঘির পার। জাবিরকে আসতে দেখে রূপ আবার দৌড় লাগাল সেদিকেই। কিন্তু মাঝপথেই ওকে পিছন থেকে খপ করে ধরে পেটে হাত পেঁচিয়ে শূন্যে তুলে ফেলল জাবির। এতে আরও বেশি হাসতে হাসতে নুয়ে পড়ল রূপ। নিস্তব্ধ এই প্রকৃতিতে রূপের কিন্নরস্বরে হাসির ঝঙ্কার যেন জাবিরের হৃদয়ে প্রলয় তুলে দিল। সে পিছন থেকেই রূপকে কোলে বসে ঘাসের উপর বসে পড়ল। এরপর শুয়ে পড়ে রূপকে ঘুরিয়ে চেপে ধরল বুকে। তখনও ভেঙে ভেঙে হাসছে রূপ। ওর হাসির অনর্গল সদ্যে অজান্তে জাবিরের ঠোঁটেও হাসির রেখা ফুটল। হাসি হয়তো একটা ছোঁয়াচে অভিব্যক্তি। সকালে ঘুম ভেঙে রূপকে পাশে পেল না জাবির। সে চিন্তিত হয়ে ভাবল, এই 7 সকালে অচেনা নির্জন জায়গায় মেয়েটা গেল কোথায়? রুম থেকে বের হতেই রুম অ্যাটেন্ডেন্ট ছেলেটিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল রূপের কথা। সে জানাজ, ম্যাডাম দিঘির পাড়ে গিয়েছেন। জাবির কিছুটা নিশ্চিন্ত হয়ে রুমে গিয়ে আগে ফ্রেশ হল। রাতের শার্টটা পাল্টে হালকা নীলচে একটা টি শার্ট পরে বের হল। দূর থেকেই দেখতে পেল 7-8টা ধবধবে সাদা রাজহাঁসের সাথে বসে আছে রূপ। ছিঁড়ে ছিঁড়ে রুটি ছুঁড়ে দিচ্ছে বলে হাঁসগুলো ওকে ঘিরে বসে আছে। জাবির আত্মভোলা দৃষ্টিতে দেখল রূপের গায়েও শুভ্র রঙা সালোয়ার কামিজের সাথে জর্জেটের সাদা ওড়না। অর্থাৎ ওকে দেখতেও বড়সড় একটা রাজহাঁসই লাগছে। রাজহাঁস নয় বরং হংসী রানী, মনে মনে ভাবল জাবির। জাবির পিছনে দাঁড়াতেই রূপ টের পেয়ে ঘুরল। জাবিরকে দেখে হাসিতে উদ্ভাসিত হল মুখশ্রী।
সকাল সকাল শাওয়ার নেওয়ায় প্রকৃতির চেয়েও বেশি স্নিগ্ধ লাগছে ওকে। চুলগুলো এখনো শুকায়নি। হাঁসগুলো ওকে ঘিরে আছে রানীর রাজ্যের বাধ্য প্রজাদের মতো। জাবিরের মনে হলো এই যেন এক অপার্থিব স্বর্গীয় দৃশ্য। এরকম দৃশ্য দুটো হতে পারে না পৃথিবীতে, অন্তত তার দৃষ্টিতে তো নয়ই। রূপ উঠে দাঁড়াতেই হাঁসগুলো প্যাক প্যাক করে উঠল রুটির জন্য। রূপ চমকে উঠে পিছনে ফেলল। এদিক থেকে জাবির বলে উঠল, তোর বিড়ালের বাচ্চাদের মতো এদেরও আবার আমার অঘোষিত সন্তান বানিয়ে সাথে করে নিয়ে যাবি নাকি? রূপ এক পলক তাকিয়ে বিরক্ত মুখে বলল, উফ, কী সব যে বলা শুরু করলেন সকাল সকাল। রূপ একটু নজর সরিয়ে বলে হাঁসগুলো ওর ওড়না কামড়ে ধরে প্যাক প্যাক করতে লাগল। আবারও চমকে উঠে লাফিয়ে এক পা পিছনে সরে এল রূপ। জাবির ঝট করে হাঁসের মুখ থেকে ওড়না টেনে এনে বকে উঠল, ছাড় আমার বইয়ের ওড়না, শালা কপাল, কখনো বিড়াল ছানা তো কখনো হাঁসের বাচ্চা। পরের দুটো দিন ওরা শহরে ঘুরে বেরিয়ে আর কেনাকাটা শেষে গেল গুচি পরিবারের অ্যালেগ্রা গুচির মালিকানাধীন রেস্টুরেন্ট বালথাজারে। সেখান থেকে গেস্ট হাউসে ফিরে ক্লান্ত ভঙ্গিতে রুমের সোফায় বসে মাথা হেলিয়ে দিল জাবির। জানালো তার মাথা ব্যথা করছে হঠাৎ। রূপ খানিকক্ষণ মাথা টিপে দিতেই আবার জানালো ঠিক হয়ে গেছে ব্যথা। তবু কিছু একটা ভেবে রূপ বলল, আপনি একটু বাইরের খোলা হাওয়ায় হেঁটে আসুন, আরও ফ্রেশ লাগবে। আমি অ্যাটেন্ডেন্সকে বলে 2 কাপ কফি আনিয়ে সেখানেই আসছি, তার আগে চেঞ্জ করব। জাবির একটু ভেবে ফোনটা নিয়ে বের হয়ে গেল। আবছা অন্ধকারাচ্ছন্ন দিঘির পাড় থেকে দূরত্ব রেখে হাঁটছিল। প্রায় মিনিট 25 পর সামনে কেউ একটা কাপ বাড়িয়ে দিল। জাবির চৌকিতে ফিরতেই রূপের মুখটা দেখে প্রশান্ত মনে কাপটা হাতে নিল। মুহূর্তখানেক পরই আবার হতবম্ব হয়ে ফিরে তাকাল রূপের দিকে। রূপ তখন দিঘির দিকে মুখ করে কাপে চুমুক নিচ্ছে। জাবির ধীরে ধীরে তার পা থেকে বুক পর্যন্ত নজর বুলিয়ে স্তব্ধ হয়ে গেল। বেশ অনেকটা সময় পর রূপ হাসি মুখে তাকাতেই সে বলল, তুই তাহলে শাড়ি এনেছিসই? কেন, খারাপ লাগছে বুঝি? দ্রুত কফি শেষ করে রুমে চল, তোকে বুঝাচ্ছি কেমন লাগছে। রূপ কুটি কুটি করে হেসে উঠল। জাবিরের এদিকে তর সইচ্ছে না কখন ওকে জড়িয়ে ধরবে, অথচ দুজনেরই হাতে গরম কাপ থাকায় সেটা সম্ভব হচ্ছে না। অগতে হুট করে ওর হাত ধরে বসিয়ে দিল ঘাসের ওপর। নিজেও বসে কাপটা রাখল হাত থেকে। এরপর এক পাশ থেকে ওর অনাবৃত কোমরের 2 পাশ জড়িয়ে মুখ গুজল ওর বুকে। নিঃশব্দে হাসল রূপ। ওর গলার নিচে ঠোঁটের তপ্ত স্পর্শ তৈরি করে জাবির বলল, আমাকে বেসামাল করার কোনো পন্থাই তোর অজানা নয় দেখছি। জাবির মুখ উঠিয়ে ওকে চুমু খেতে চাইলে ঠেলে সরিয়ে তার উড়ুতে মাথা রেখে শুয়ে পড়ল রূপ। খয়েরি শাড়ির ফাঁকে ওর ফর্সা শরীরের উন্মুক্ত অংশগুলো এবার সরাসরি চাঁদের আলোর নিচে জায়গা পেয়ে যেন ঝলমলে উঠল। জাবির মোহিতের মতো চেয়ে রইল ওর গলার নিচের বুকের উপরের অংশের শ্বাসের সাথে উঠানামার দিকে। সেই বেমাতাল চাহনি দেখে কেঁপে উঠল রূপ। ও হালকা কেসে উঠতেই জাবির চোখ সরিয়ে ওর কপালের চুলে হাত বোলাল। রূপ সোজা বরাবর আকাশের দিকে তাকিয়ে আলো বিচ্ছরিত সেই পূর্ণ নক্ষত্রের দিকে এক ধানে তাকিয়ে রইল। শহর ছাড়িয়ে খোলা পরিবেশ হওয়ায় অগণিত নক্ষত্রপুঞ্জ দৃশ্যমান হয়ে আছে। রূপের দৃষ্টি অনুসরণ করে জাবিরও কিছুক্ষণ তাকিয়ে রইল আকাশের পানে। একসময় আনমনা স্বরে বলল, আমাদের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির ওরিয়ান বাহুতে। সামান্য এই একটা বাহুতেই কত ট্রিলিয়ন নক্ষত্র আছে জানিস রূপ? আর 4টে প্রধান বাহুর পাশাপাশি অসংখ্য উপবাহু মিলিয়ে কতগুলো নক্ষত্র আর নীহারিকা রয়েছে? রূপ জাবিরের দিকে ফিরে বলল, এই সংখ্যা তো অজানা। ততটা ভালোবাসি আমি তোকে। জাবির আকাশের দিকে তাকিয়ে বলা কথাটাও রূপের দৃষ্টি আটকে রইল জাবিরের মুখে। ও দৃষ্টি সরাতে পারল না বহুক্ষণ। হ্যাং হয়ে গেল যেন কিছু মুহূর্তের জন্য। বারবার মন পিঞ্জরায় ঘোষিত হচ্ছে এভাবে কেউ কখনো ভালোবাসেনি ওকে। ও মোহগ্রস্তের মতো শুধু এটুকু উচ্চারণ করতে পারল, ইউরোপে কাটানো এই দিনগুলো আমি কখনো ভুলব না, আজীবনেও নয়। পরদিন সেন্ট মরিস থেকে 2টো ট্রান্সফার নিয়ে ভেনিস এল ওরা। দীর্ঘ 10 ঘণ্টার জার্নিতেও তেমন ক্লান্তবোধ করল না কেউ। এই কয়দিনে ছোটার ওপর চলে যেন শরীরও সেভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। ভেনিসের কথা বহু জায়গায় পড়েছে রূপ। এটা খুব ছোট একটা শহর। পায়ে হেঁটেই ঘুরছিল ওরা। ছোট ছোট অসংখ্য খালের উপর অগণিত ব্রিজ থাকায় ভেনিসে কোনো গাড়ি চলাচল করতে পারে না। মোটর চালিত নৌকায় করে মালামাল আনা নেওয়া করা হয়। এই শহরের সম্পূর্ণটাই মূলত সরু সরু গলি আর খাল দিয়ে পূর্ণ। ভেনিস শহর কাঁচের জিনিসের জন্য বিখ্যাত। ওরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সেসব জিনিসই দেখছিল মুগ্ধ বিস্ময়ে। হঠাৎ জুয়েলারির দোকান নজরে পড়ায় রূপকে কাঁচের দোকানে শোপিস কেনায় ব্যস্ত রেখে সেদিকে গেল জাবির। রূপের অগোচরে একসময় ফিরেও এল।
রাতে ডিনার সেরে দুজন রেল স্টেশনের দিকে যায়। ভেনিসের খালে নৌকা ভ্রমণের জন্য ওখানে গন্ডোলা ঐতিহ্যবাহী কাঠের নৌকা ভাড়ায় পাওয়া যায়। ওরা যখন স্টেশনে পৌঁছাল, গ্র্যান্ড ক্যানেলের দুই পারে সারি সারি রঙিন বাতি জ্বলে উঠেছে। এটাই ভেনিসের রাত্রিকালীন সৌন্দর্য। জাবির একটা গন্ডোলা ভাড়া করে রূপকে নিয়ে উঠে বসল। বসার ব্যবস্থাটাও রূপের বেশ দৃষ্টিনন্দন লাগল। ভেলভেটের দামি কাপড়ে মোড়া একটা সোফার আসন। দুজনে পাশাপাশি বসার পর মাঝি নৌকা ছেড়ে দিল। ক্যানেলের ঠিক মাঝখান বরাবর এগিয়ে যাচ্ছে নৌকা। রূপ চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে ওর মনে হল ও ইহজগতে নেই, স্বর্গীয় কোনো উদ্যানে ভ্রমণ করছে। সৌন্দর্যের আতিশয্যে পাগল পাড়া হয়ে চোখ ভিজে উঠল রূপের। আচ্ছন্নের মতো অসংলগ্ন গলায় বলল, এত সুন্দর রাত আমার জীবনে আর কখনো আসেনি। জাবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার সুন্দর লাগছে না? জাবির এক হাতে রূপকে বুকের ভেতর টেনে নিয়ে বলল, তুই পাশে আছিস বলে সৌন্দর্য বেড়ে ভয়াবহ রকম সুন্দর হয়ে গেছে। এমন সহজ সরল স্বীকারোক্তিতে হেসে ফেলল রূপ। ওর চোখ বেয়ে সত্যিই গড়িয়ে পড়ল অশ্রুকণা। ভেনিসের এই অপার্থিব মোহমায়ার রাতে ও আনন্দিত হওয়ার পরপরই কেন কাঁদল সেটা বুঝতে পারল না। জাবির হয়তো টের পেল ওর কান্না। আস্তে করে ওর মুখটা উঠিয়ে নির্নিমেষ তাকিয়ে রইল। মোলায়েম স্বরে জিজ্ঞেস করল, কেন কাঁদছিস? রূপ চোখে জল নিয়ে ফিক করে হেসে ফেলে বলল, আপনাকে ভালোবাসতে বিলম্ব করার অপরাধে। জাবির কিছুক্ষণ নির্লিপ্তভাবে তাকিয়ে থেকে ভ্রু উঁচু করে ক্লান্তির ভঙ্গি করে একটা সশব্দ নিঃশ্বাস ফেলে রূপের গলা পেঁচিয়ে বুকে টেনে এনে বলল, দিন দিন নাটকবাজ হচ্ছিস। একটু আদ্র না হয় তাই হলাম। একটু পর প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা জুয়েলারি বক্স বের করে রূপের সামনে ধরল জাবির। রূপ সোজা হয়ে বসতেই সে মেরুন রঙের ভেলভেটের বক্সটা থেকে হার্ট শেপের একটা স্বর্ণ ও সাদা পাথর খচিত আংটি বের করল। চাঁদের ফকফকা আলো আর আশেপাশে রঙিন আলো প্রতিফলিত হয়ে ঝকমক করে উঠল সেটা। জাবির আংটিটা রূপের আঙুলে পরিয়ে দিতে দিতে বলল, ক্ষুদ্র একটা হার্ট, ভালোবাসার প্রতীক। আবেগপূর্ণ দৃষ্টিতে রূপ তাকাতেই জাবির ওর চোখে তাকিয়ে বলল, বাসুরাতে যে চেন আর প্যান্ডেন্টটা দিয়েছিলাম সেটা বড় অবহেলায় খুলে রেখেছিস রূপ। কিন্তু এই আংটিটা সামান্য হলেও এর কানায় কানায় জড়ানো থাকবে আমাদের জীবনের ঝলমলি কিছু রঙিন স্মৃতি। চেনের বিষয়টা ছাড় দিলাম, তবে এটা কখনো খুলতে যেন না দেখি। যতবার এটার ওপর আমার চোখ পড়বে স্মরণ করব কতটা ভালোবাসায় এই রাত উপভোগ করেছিলাম আমরা। রূপ মনোযোগের সাথে জাবিরের কথা শুনল, চোখ নামিয়ে আংটিটা দেখল। ইচ্ছে হলো আঙ্গুল থেকে খুলে ওটাকে বুকে চেপে রাখতে। তা করতে না পেরে হাত মুঠো করে হাতটাই বুকে সেটে রাখল অগত্যায়। চেন আর প্যান্ডেন্টটা অবহেলার সাথে সাথে ভীষণ বিরক্তি ও রাগ নিয়ে খুলে ফেলে রেখেছে ও, এটা সত্য। সেসব মনে পড়ে বুক চিরে তপ্ত শ্বাস পড়ল ওর। সেটা বুঝতে পেরেই যেন জাবির আবারও ওকে আগলে নিয়ে চুমু খোলে চুলের ওপর, অর্থাৎ আশ্বাস দিল শত ভুলের পরও ক্ষমা নামক অন্ধত্ব চোখে টেনে জাবির আজীবন আছে ওর পাশে। চলবে। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।